ওকে, তাহলে আজকে আমরা হচ্ছে একদম ছোট দুইটা চ্যাপ্টার পড়বো। যদি আগে আগে পড়া শেষ হয়ে যায় তাহলে আমরা পরের বড় চ্যাপ্টারটার অর্ধেক আলোচনা করব, ঠিক আছে? অর্থাৎ আমরা তিনটা সিস্টেম পড়বো। আমরা কিন্তু এখন হিউম্যান ফিজিওলজি পড়তেছি, বুঝছো? আমরা এখন যে চ্যাপ্টারগুলো পড়তেছি এগুলো হিউম্যান ফিজিওলজির পার্ট। যেমন এর আগে আমরা দুইটা চ্যাপ্টার পড়ছি, একটা হচ্ছে যে পরিবহন, ঠিক আছে? গত ক্লাসে আমরা 6-7 পড়ছি না বায়োলজি, 6 ছিল পরিবহন। এই পরিবহন চ্যাপ্টারটা মেইনলি হচ্ছে, আজকে অনেককে দেখতেছি যারা এর আগে ছিল না ক্লাসে, অনেকদিন ছিল না, অনেকদিন পরে দেখতেছি অনেককে। এর মধ্যে আছে মুনির, নীরব, সামিয়া। আচ্ছা, আমাদের বডিতে অনেকগুলো সিস্টেম আছে, বুঝছো? অনেকগুলো আলাদা আলাদা সিস্টেমে আমাদের বডি কাজ করে, বুঝছো? সো এই সিস্টেমগুলোর মধ্যে কয়েকটা ভালো কালার কলম নিয়ে নিই। ওকে, এখন এই সিস্টেমগুলোর মধ্যে একটা আছে হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে আছে কার্ডিও, আবার আছে ভাস্কুলার। কার্ডিও মানে হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, বুঝছো, আমাদের হার্ট। আর ভাস্কুলার মানে হচ্ছে আমাদের ভেসেল। ভেসেলগুলো বলতে আমাদের তিনটা ভেসেল আছে মেনলি, শিরা, ধমনী, আর হচ্ছে তোমরা যেটাকে বলো কৈশিক জালিকা। সো এই জিনিসগুলো আমরা পড়ি হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে, যেটা আমরা তোমাদের বইয়ের পরিবহন চ্যাপ্টারে পড়ছি, ষষ্ঠ অধ্যায়ে, বুঝছো? এরপরে আর একটা গুরুত্বপূর্ণ আমাদের বডিতে একটা সিস্টেম আছে যেটাকে বলে রেসপাইরেটরি সিস্টেম। রেসপাইরেটরি সিস্টেম, এই রেসপাইরেটরি সিস্টেম কিন্তু আমরা পড়ছি চ্যাপ্টার 7, ঠিক আছে? এটার মধ্যে মেইনলি একটা মেজর অর্গান নিয়ে কথা হয়, সেটা হচ্ছে লাং, বুঝছো? লাং নিয়ে আমরা কথাবার্তা বলছি এইটার মধ্যে। এটা আমরা পড়ছি চ্যাপ্টার 7, এবং প্রত্যেকটা আমরা গাছ নিয়ে কথাবার্তাও একটু বলছি, ঠিক আছে? গাছ কিভাবে গ্যাসীয় বিনিময় করে, গাছ কিভাবে পরিবহন করে, এটা নিয়ে কথা বলছি। এখন আমরা বলবো হচ্ছে ইউরিনারি সিস্টেম নিয়ে কথা বলবো, বুঝছো? ইউরিনারি সিস্টেম, ইউরিনারি সিস্টেম, ইউরিনারি সিস্টেমের মেইন যে অর্গানটা আছে সেটা হচ্ছে আমাদের কিডনি। এটা হচ্ছে আমাদের কিডনি, বুঝছো? সো আমরা মেইনলি এই চ্যাপ্টারে কিডনি নিয়ে কথা বলবো। সবচেয়ে মনে হয় তোমাদের বইয়ের সবচেয়ে ছোট চ্যাপ্টারের একটা হচ্ছে এইটা। এবং এরপরে আমরা আরেকটা সিস্টেম নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের মাসকুলো স্কেলিটাল সিস্টেম। এই মাসকুলো স্কেলিটাল সিস্টেমের মধ্যে আবার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মাসেল আর একটা হচ্ছে স্কেলেটন। মাসেল মানে হচ্ছে পেশি, স্কেলেটন মানে হচ্ছে অস্থি, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু সিস্টেম ভাগ করে পড়তেছি। সিস্টেম ভাগ করে আমাদের পড়াটা সহজ হয়। একটা মানুষের শরীর হচ্ছে অনেক বিশাল জানাশোনার ব্যাপার আছে মানুষের শরীরে। মানুষের শরীরে এত বেশি জিনিস আছে যে এটা পড়ে শেষ করা আসলে এসএসসি লেভেলের কাজ না, বা এইচএসসি লেভেলের কাজ না, বা এমবিবিএস লেভেলের কাজ না, আরো অনেক বড় কিছু, ঠিক আছে? কারণ হচ্ছে কি, এটা হচ্ছে এমন একটা জটিল মেশিন, যে মেশিনটা সৃষ্টিকর্তা নিজে বানাইছেন। সো এই জিনিসটা নিয়ে পড়াশোনা কিন্তু অনেক বেশি। সো এই বিশাল পড়াশোনাকে আমরা মোটামুটি গুছায় একটা ছোটখাটো একটা যাতে গ্রোথ ধারণা পাই, সেই জন্য আমরা হচ্ছে এসএসসি লেভেলের বায়োলজি পড়তেছি, ঠিক আছে? দেখো আমরা এমবিবিএস এ কিন্তু 5 বছর এমবিবিএস করব, তারপরে আরো 1 বছর ইন্টার্নশিপ করব। এই 6 বছরের মধ্যে কিন্তু এর আগে কিন্তু আমরা 2 বছর এইচএসসি তে পড়ছি, এর আগে আমরা 2 বছর এসএসসি তে দিছি। এখানে কয় বছর গেল? 10 বছর। এই 10 বছরে কিন্তু আমরা মোটামুটি কিছুই শিখি না মানুষের শরীরে। এরপরে আমাদের পোস্ট গ্রাজুয়েশন করতে হয় আরো 5 থেকে 7 বছর মানুষের শরীর জানতে। তারপরও বলা যায় না যে আমরা সবকিছু জেনে গেছি, তারপরে অনেক কিছু জানার বাকি থাকে। তাহলে কখনোই আমরা এক্সপেক্ট করবো না যে আমরা সবকিছু এখানে শিখে ফেলতেছি। আমরা একটা গ্রোথ ধারণা নিব, ঠিক আছে? মেইনলি এইখানে তোমাকে আমি কি ধারণা দিব, সেটা হচ্ছে তোমার পরীক্ষায় কি লাগবে। সো এই ক্লাসটা শুরু করার আগে, আমরা এখনো শুরু করি না, কথাবার্তা বলতেছিলাম। আমি কি রেকর্ড অন করছি? হ্যাঁ করছি, ওকে। আচ্ছা, সো এই ক্লাসটা শুরুর আগে তোমাকে বলবো যে তোমার আগে মেইন বুকটা বের করো, ঠিক আছে? মেইন বুকটা বের করে আমি যা যা বলবো খালি ওই জিনিসগুলো বইয়ের মধ্যে দাগাবা,
ঠিক আছে? ভর্তি পরীক্ষায় আমি যা যা বলবো এটার বাইরে থেকে কিছু আসার কোনো সম্ভাবনা নেই, বুঝছো? সো তোমার পুরো বই পড়ার কিন্তু এখন টাইম নেই। আমি জাস্ট তোমাকে লাইন দাগাই দিব যে এই ইনফরমেশনটা থেকে কোশ্চেন আসতে পারে, তুমি ওইটা দাগাই ফেলবা, ওইটার পাশে তুমি এনডিসি লেখো পেন্সিল দিয়ে অর সামথিং, লিখে ফেলবা, তুমি পরীক্ষার আগে জাস্ট এই জিনিসটা রিভাইজ করে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমে পড়বো হচ্ছে ইউরিনারি সিস্টেম অর্থাৎ কিডনি নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? কিডনি এবং কিডনি সংক্রান্ত আরো যে যে অর্গান আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 8 রেচন প্রক্রিয়া। আচ্ছা, প্রথমে আমি বুঝাই যে রেচন আসলে কেন লাগে। দেখো, আমাদের শরীরে আমরা কি করি, অনেক রকম কাজ বাজ করি। মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে এই শরীরটাকে চালায় রাখা। চালানোর জন্য আমাদের শরীরে লাগে হচ্ছে শক্তি, ঠিক আছে? আর শক্তি আসে কই থেকে? খাবার থেকে, ঠিক আছে? আর খাবার যখন আমরা বানাই তখন খাবার থেকে যেরকম ভালো জিনিসটা আমরা শোষণ করি তেমন খাবারের বজ্র পদার্থ উৎপন্ন হয়। আমরা একটা চিপস খাইলে চিপসের প্যাকেট থাকবে না, এরকম, ঠিক আছে? খাবার থেকে বজ্র পদার্থ উৎপন্ন হয়। কি কি বজ্র আসে খাবার থেকে? মেইনলি আমরা যখন আমিষ খাই, আমিষের মধ্যে আমি পড়াইছিলাম চ্যাপ্টার 5 এ, তোমাদের মনে আছে যে আমিষের মধ্যে থাকে কি কি? বলতো কোন কোন মলিকিউলস থাকে আমিষের মধ্যে? চ্যাট বক্সে বলো কোন কোন মলিকিউলস থাকে আমিষের মধ্যে এক্সটেন্সিভলি। পারো না কেউ? এটা কোনো কথা? 2 দিন আগে পড়লা চ্যাপ্টার 5, উইকলি 4 এ চ্যাপ্টার 5 দিয়ে এক্সাম দিলে না, তাহলে কি পড়লা? কার্বন থাকবে প্রথমে, কার্বন থাকবে, আর কি থাকবে বলো? একটা বলে দিলাম, বাকিগুলো হাইড্রোজেন, বলো। অক্সিজেন তাহলে বাকিরা কেন পারতেছো না? আর নাইট্রোজেন কার্বন তো পাইও থাকবে, থাকে। হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, নাইট্রোজেন থাকবে, তাই না? এই 4টা জিনিস মূলত থাকবে। এই 4টা জিনিস মেইনলি থাকবে আমিষের মধ্যে। তাহলে আমরা যখন আমিষ খাবো তখন এইগুলা দিয়ে কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, যেটা আমাদের শরীরের জন্য টক্সিক, এটা আমাদের বের করে ফেলতে হবে। আমাদের শরীরে নাইট্রাস অক্সাইড তৈরি হবে, ঠিক আছে? আমাদের শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি হবে, আমাদের শরীরে নাইট্রোজেন গ্যাস তৈরি হবে, আমাদের শরীরে ইউরিয়া তৈরি হবে, ঠিক আছে? এটা হচ্ছে ইউরিয়ার সংকেত, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলা কিন্তু আমাদের শরীরে তৈরি হবে। এই জিনিসগুলা কিন্তু আমাদের শরীরের জন্য টক্সিক। আমাদের শরীরে ক্রিয়েটিনিন তৈরি হবে, ক্রিয়েটিনিন। আমাদের শরীরে ইউরিক অ্যাসিড তৈরি হবে, ইউরিক অ্যাসিড। এই সব জিনিসগুলা কি থেকে তৈরি হবে? খাবার যে আমরা খাইতেছি সেই খাবারের বজ্র হিসেবে তৈরি হবে। এখন এই প্রত্যেকটা জিনিসই আমাদের বডির জন্য টক্সিক। এগুলো যদি আমাদের বডিতে বেশিক্ষণ থাকে তাহলে আমরা টক্সিসিটিতে মারা যাব, ঠিক আছে? টক্সিসিটিতে মারা যাব, বিভিন্ন সমস্যা হইতে পারে আমাদের, বুঝছো? তারপর ধরো আর একটা আছে বিলিরুবিন তৈরি হবে, বিলিরুবিন। এই সব জিনিসগুলো তৈরি হয়, ঠিক আছে? তাইলে আমি কার্বন ডাইঅক্সাইডটা কেমনে আমার শরীর থেকে বের করে দেই, এটা কিন্তু আমি চ্যাপ্টার 7 এ পড়ছি, তাই না? কার্বন ডাইঅক্সাইড আমি কেমনে শরীর থেকে বের করে দিই? আমি এক্সপাইরেশনের মাধ্যমে, আমি নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটাকে লাংসের মাধ্যমে শরীর থেকে বের করে দেই। তাহলে কার্বন ডাইঅক্সাইড থেকে আমি মুক্তি পাইলাম, ঠিক আছে? বাট এরপরে এই যে নাইট্রোজেন ঘটিত বজ্রগুলা, এই যে ক্রিয়েটিনিন, এই যে ইউরিক অ্যাসিড, এই যে ইউরিয়া, নাইট্রোজেন আছে যেসব বজ্রতে, এগুলো তো আমি লাংসের মাধ্যমে বা প্রশ্বাসের মাধ্যমে, নিঃশ্বাসের মাধ্যমে বের করে ফেলতে পারতেছি না। তাহলে এইগুলাকে আমি যেভাবে শরীর থেকে বের করব সেই সিস্টেমটাই হচ্ছে আমাদের ইউরিনারি সিস্টেম। এবং এই সিস্টেমের কম্পোনেন্ট হচ্ছে মেইনলি কিডনি, আমাদের ব্লাডার, বুঝছো? বা মূত্রথলি, তারপর আমাদের মূত্রনালী, ঠিক আছে? এই জিনিসগুলো মিলায় আমাদের ইউরিনারি সিস্টেমটা। তাহলে এই সিস্টেমটা এখন আমরা পড়বো, ঠিক আছে? ওকে, আচ্ছা, সবার আগে একটা ওভারভিউ তোমার পাইতে হবে যে ইউরিনারি সিস্টেমে কি কি থাকে। ইউরিনারি সিস্টেমে মেইনলি প্রথমে থাকে কি, এটার মধ্যে 2টা কিডনি থাকে, ঠিক আছে? দেখবা বিন শেপ, শিমের বিচি আছে না, সেই শিমের বিচির মতো আকৃতির 2টা কিডনি থাকবে। কিডনি থেকে যে যে হলুদ নালীটা বের হয়েছে এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে ইউরেটার, ঠিক আছে? এটার নাম হচ্ছে ইউরেটার। এখন এই ইউরেটার কিন্তু মূত্রনালী না, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এই ইউরেটার কিন্তু মূত্রনালী না। মূত্রনালী কিন্তু আলাদা। মূত্রনালী কই থেকে বের হয়? মূত্রথলি থেকে বের হয়। আর ইউরেটার কোথায়, কই থেকে বের হয়? কিডনি থেকে বের হয়, ঠিক আছে? এই একটা জিনিস সবার আগে মাথায় রাখবে।
যে ইউরেটার বের হয় কিডনি থেকে, আর মূত্রনালী বের হয় মূত্রথলি থেকে বা ব্লাডার থেকে। এই জিনিসটা একটা কমন মিস্টেক যেটা তোমরা অনেকে করো, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলা থাকে। এরপর আমি যখনই কোনো একটা অঙ্গ পড়বো, মানুষের একটা অঙ্গ পড়বো, মনে রাখবা এটার মধ্যে দুইটা রক্তনালিকা থাকবে, ঠিক আছে? মানুষের একটা অঙ্গ পড়তে গেলে দুইটা রক্তনালিকা এর মধ্যে থাকবেই, একটা হচ্ছে ধমনী আর একটা হচ্ছে শিরা। এখন কিডনি সংক্রান্ত যে কোনো কিছু আমি যখন পড়বো তখন সেটাকে আমরা বলবো রেনাল, ঠিক আছে? রেনাল, গ্রিক অথবা গ্রিক গ্রিক রেনাল মানে হচ্ছে কিডনি, বুঝছো? যেমন আমরা যখনই যকৃৎ নিয়ে যে কোনো কিছু পড়ি, যকৃৎ নিয়ে, তখন ওইটার সাথে একটা শব্দ থাকে, সেটার নাম হচ্ছে হেপাটিক। যখন আমি হৃৎপিণ্ড নিয়ে যে কোনো কিছু পড়ি বায়োলজিতে, তখন এইটার সাথে একটা শব্দ থাকে, সেটার নাম কি? কার্ডিও, ঠিক আছে? তাহলে এই বায়োলজির এই শব্দগুলো তোমার চিনতে হবে। যদি তুমি এগুলো চিনো তাহলে তোমার জন্য বায়োলজি পড়াটা সহজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে যকৃতের মধ্যে যে আর্টারি ঢুকে ওইটাকে কিন্তু আমরা বলি হেপাটিক আর্টারি। যকৃতের মধ্য থেকে যে ভেইনটা বের হয় সেটাকে আমরা কি বলি? হেপাটিক ভেইন, বুঝছো? বা হেপাটিক শিরা। আবার কিডনির মধ্যে যখন একটা আর্টারি ঢুকবে তখন সেটাকে আমরা বলবো রেনাল আর্টারি বা রেনাল ধমনী। কিডনি থেকে যখন একটা শিরা বের হবে তখন সেটাকে আমরা বলবো রেনাল শিরা। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার হয়েছে এই জিনিসটা? আচ্ছা, ওকে। এখন সবসময় মনে রাখবা যে বায়োলজিতে তোমরা কি ক্লাস শুনতে পাচ্ছ বলো তো? রেসপন্স কেন করতেছো না? রেসপন্স না করলে তো পড়ায় মজা পাই না। অনলাইনে পড়াইতে এই একটা অসুবিধা, বুঝছো? আমি অফলাইনে পড়ায় অনেক বেশি মজা পাই। এজন্য দেখা যায় যে আমি তো সিলেটে থাকি এখন, তো সিলেটের যে কোচিং গুলো আছে এখানে হচ্ছে আমার পড়ায় পোষায় না, বুঝছো? এখানে টাকা পয়সা অনেক কম দেয়। এটা তো ঢাকা না, ঢাকার বাইরে। ঢাকার বাইরে টিউশনের টাকা পয়সা অনেক কম, বুঝছো? যে টাকা আসলে পোষায় না, অনেক কষ্ট হয়ে যায়। স্টিল আমি অফলাইনে বিভিন্ন কোচিং এ যে পড়াই। কেন পড়াই? কারণ অফলাইনে পড়াইতে অনেক মজা, বুঝছো? 100 স্টুডেন্টের সামনে যখন তুমি মানে পড়াচ্ছি, তখন এই 100 স্টুডেন্ট রেসপন্স করতেছে, আমি তার মুখের দিকে তাকাইলে বুঝে যাচ্ছি যে এই ছেলেটা বুঝছে নাকি বুঝে নাই, এই ছেলেটা কি না বুঝে হ্যাঁ বলতেছে নাকি বুঝে হ্যাঁ বলতেছে। এই জিনিসটা কিন্তু আমি তার মুখের দিকে তাকাইলেই বুঝে যাই, বুঝছো? তখন কিন্তু আমার জন্য পড়ানোটা অনেক বেশি সহজ হয়ে যায়, অনেক বেশি মজার হয়ে যায়, বুঝছো? এই জন্য আমি দেখা যায় যে অফলাইন কোচিং গুলাই এরকম হয়েছে, দিনের মধ্যে 4টা 5টা করে লেকচার অফলাইন কোচিং এ যেয়ে দিছি, কিন্তু অনলাইনে তেমন করে পড়ানো হয় না, বুঝছো? এই যে বায়োলজির প্রত্যেকটা ব্যাপার এত বেশি মজার। বায়োলজি আমি নিজে যখন মেডিকেল এডমিশন দিছি ওইটার 6 মাস আগে আমি বায়োলজি পড়া বন্ধ করে দিছি, কারণ আমি তো তোমাদের আমি বলছি আগেও যে আমি বুয়েট প্রিপারেশন নিছি, বুঝছো? আমার একদম একাডেমিক লাইফ থেকে এডমিশন লাইফ পর্যন্ত আমার কখনো এই মেডিকেল প্রিপারেশন ছিলও না, মেডিকেলের পরীক্ষা দিব এটাও আমার কোনো প্ল্যানের মধ্যে ছিল না, বুঝছো? সো আমি বায়োলজি পড়া ওই যে এইচএসসি যখন দিছি, এইচএসসি তে বায়োলজি পড়ছি লাস্ট, এরপর আর আমি বায়োলজি পড়ি না। আচ্ছা, এইচএসসি তে আমি 200-র মধ্যে তাও 197 পাইছিলাম বায়োলজিতে, বুঝছো? আমাদের তো দুইটা পেপার থাকে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, দুইটা মিলে 197 পাইছিলাম। এরপরে আমি আর বায়োলজি কখনোই পড়ি নাই। মেডিকেল এডমিশনের 21 দিন আগে এসে আমি প্রথম বায়োলজি বই আবার পড়ছি, বুঝছো? এর কিন্তু আমি যখন এই 21 দিন আগে বায়োলজি পড়ছি তখন কিন্তু আমার বায়োলজি নিয়ে এত প্যারা খাইতে হয় না। আমার কিন্তু বায়োলজি অলমোস্ট সবকিছু মনে ছিল, সবকিছু মাথায় ছিল। কেন মাথায় ছিল? কারণ আমি বায়োলজি মুখস্থ করতাম না, আমি জেনে পড়তাম, ঠিক আছে? আমি কখনোই, যে বায়োলজি বুঝে সেই ছেলে কোনোদিন লিখবে না যে রেনাল ধমনী লিভারের মধ্যে ঢুকে বা রেনাল ধমনী হৃৎপিণ্ডের মধ্যে ঢুকে। যে ছেলে এই রেনাল শব্দটার অর্থ জানে সে কিন্তু কোনোদিন এই কথা লিখতে পারবে না, তাকে মেরে ফেললেও, বুঝছো? এটা কিন্তু তো মুখস্থ করার জিনিস না, এটা কিন্তু বোঝার জিনিস, শব্দের অর্থ জানার জিনিস, ঠিক আছে? সো সবকিছু একটু বুঝে পড়ার চেষ্টা করবা। আচ্ছা, এখন আমি কি বলছি যে বায়োলজির মধ্যে যখনই দেখবা যে নীল কোন এবং ছবি দেখে পড়ার চেষ্টা করবা, বুঝছো? বায়োলজিতে ছবি দেখে পড়লে জিনিসগুলো মাথায় থাকে। এই দেখো এখানে একটা নীল রঙের একটা ব্লাড ভেসেল আছে। এই নীল রঙের ব্লাড ভেসেল মানে হচ্ছে এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ক্যারি করতেছে, ঠিক আছে? তার মানে এটা শিরা নাকি ধমনী বলো? শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ক্যারি করে নাকি ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ক্যারি করে বলো? শিরা। শিরা, ওকে, ঠিক আছে। তোমরা চ্যাট বক্সে লিখবা, ঠিক আছে? চ্যাট বক্সে সবাই লিখবা যখন আমি কোনো কিছু জিজ্ঞেস করি। এখন শিরা তো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ক্যারি করে, তার মানে এটা একটা শিরা। তাহলে আমাকে একটু বলো তো দেখি তোমাদের মনে আছে কিনা যে একটা শিরা আছে যে শিরাটা অক্সিজেন যুক্ত রক্ত ক্যারি করে।
ওই শিরাটার নাম কি? চ্যাট বক্সে সবাই বলো, বা মাইক অন করেও বলতে পারো। ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা, গুড। কে বললা নামটা বলো? জাবের। যাবে, গুড। আচ্ছা, ফারহানও পারছো। ঠিক আছে, ফুসফুসীয় শিরার আরেকটা নাম কি? ও, এটা তোমাদের বলতে ভুলে গেছি যে ফুসফুস সংক্রান্ত কোনো কিছু যদি বায়োলজিতে দেখো, ফুসফুস সংক্রান্ত, তখন ওইটার সাথে একটা শব্দ পাবা যেটা হচ্ছে পালমোনারি। পালমোনারি, ঠিক আছে? তাহলে ফুসফুস থেকে যদি কোনো শিরা বের হয় ওইটাকে আমরা বলবো পালমোনারি শিরা। ফুসফুস থেকে যদি ফুসফুসের মধ্যে যদি কোনো ধমনী ঢুকে ওইটাকে আমরা বলবো পালমোনারি ধমনী। ঠিক আছে? তাহলে চারটা শব্দ আমরা খুব ভালো করে শিখে গেছি। এই চারটা নিয়ে কোনো প্রশ্ন আমাদের ভুল হবে না। এই চারটা শব্দ দিয়ে মনে হয় তোমাদের 20-30টা প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে অ্যাটলিস্ট। যে ফুসফুস সংক্রান্ত যে কোনো কিছু পালমোনারি, হার্ট সংক্রান্ত যে কোনো কিছু কার্ডিও, যকৃৎ সম্পর্কে কোনো কিছু হচ্ছে হেপাটিক, কিডনি সংক্রান্ত কোনো কিছু হচ্ছে রেনাল। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার। এবার তার মানে কি, আমি এইখানে যেটা পাইছি এটা একটা শিরা, এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ক্যারি করতেছে, এবং এই শিরাটার নাম কি? এটার নাম হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা। ঠিক আছে? এই শিরাটার নামটা তো বিচ্ছিরি কেন? আমাকে কোশ্চেন করতেই পারো। আমি আমার স্যারকে বলছিলাম যে ভাই স্যার, আমি তো এক ভাইয়ের কাছে পড়তাম, বলছিলাম যে ভাইয়া এই শিরাটার নাম এত বিচ্ছিরি কেন? আচ্ছা, কারণ কম বয়সে এই জিনিসটা বিচ্ছিরি লাগে, এখন আর আমাদের কাছে বিচ্ছিরি লাগে না, কারণ এখন মেডিকেলে আমরা যে জিনিসগুলো পড়ি এগুলো বিচ্ছিরির চূড়ান্ত সীমা। ধরো আমাদের একটা আছে, বুঝছো তোমরা, স্টেরয়েড চিনো কেউ? স্টেরয়েড কি? স্টেরয়েড হচ্ছে একটা লিপিড, বুঝছো? সহজে সহজে বুঝাই তোমাদের। স্টেরয়েড হচ্ছে, অনেকে জিম করে না, এরা স্টেরয়েড নেয়, বুঝছো? তারপরে হচ্ছে এটা একটা ড্রাগস। ড্রাগটা কিসের জন্য দেওয়া হয়? কারো যদি শ্বাসকষ্ট হয় তখন আমরা তাকে স্টেরয়েড, বুঝছো? এই স্টেরয়েডের মধ্যে একটা নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসটার নাম হচ্ছে সাইক্লোপেন্টানো পারহাইড্রোফিনামথ্রিন নিউক্লিয়াস, বুঝছো? এবং এই পুরো বানানটা একটা শব্দ, এর মধ্যে কোনো গ্যাপ নেই, এরকম সাইক্লোপেন্টানো পারহাইড্রোফিনামথ্রিন নিউক্লিয়াস, বুঝছো? তো এই শব্দটা আমি তো ভেঙে ভেঙে পড়ছি দেখে বোঝা গেছে, কিন্তু এই শব্দটা যদি তুমি একবারে দেখো তখন তোমার এই জিনিস উচ্চারণ করতে কিন্তু তোমার কয়েকটা দাঁত ভেঙে যাওয়ার একটা বড় পসিবিলিটি আছে, বুঝছো? যে এই পুরো জিনিসটা একটা শব্দ। তো মেডিকেল লাইফে দেখবা যে এরকম যদি কারো পড়ার সৌভাগ্য হয় বা দুর্ভাগ্য হয়, তখন দেখবা যে তোমাদের এরকম অনেক শব্দ পড়তে হচ্ছে, যে তোমাদের কোনো বিচ্ছিরি আর বিচ্ছিরি লাগবে না তখন, বুঝছো? কিন্তু তোমাদের বয়সে ইনফিরিয়র ভেনা ক্যাভা শব্দটাও বিচ্ছিরি। আচ্ছা, সো যাই হোক না কেন, ইনফিরিয়র ভেনা ক্যাভা, বুঝছো? এটা এই ভেনা শব্দটা আসছে ভেইন থেকে। ভেইন মানে শিরা, বুঝছো? ভেইন মানে শিরা। তাহলে একটু ভেঙে আমি বুঝতেছি যে এটা একটা শিরা। কেন এটার নাম ভেনা ক্যাভা? কারণ এটা একটা বড় শিরা, বুঝছো? আমাদের শরীরে যতগুলো শিরা আছে এর মধ্যে সবচেয়ে বড় দুইটা শিরার একটা হচ্ছে এই ইনফিরিয়র ভেনা ক্যাভা। ইনফিরিয়র মানে হচ্ছে নিচে, ইনফিরিয়র মানে হচ্ছে নিচে। এইটা আমাদের শরীরের নিচের পার্ট থেকে সব ব্লাড নিয়ে হার্টের মধ্যে ঢুকায় দেয়, বুঝছো? এই জন্য এটার নাম হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা। ঠিক আছে? তাইলে তোমাকে যদি আমি নরডেম ভর্তি পরীক্ষায় প্রশ্ন করে যে রেনাল শিরা কোন শিরার শাখা, তখন কি তুমি বলতে পারবা যে এটা ইনফিরিয়র ভেনা ক্যাভার শাখা, নাকি তুমি বলে দিবা যে এটা ডরসাল অ্যাওর্টার শাখা? বলো, একটা শিরা সে কি কোনোদিন অ্যাওর্টার শাখা হইতে পারে, মানে ধমনীর শাখা হইতে পারে, নাকি তার ভেনা ক্যাভার শাখা হইতে হবে? অবশ্যই তার ভেইনের শাখা হইতে হবে। ঠিক আছে? আমি একটু শব্দ দুইটা তোমাদের ভেঙে দেখাই। আর্টারি, আর্টারি মানে হচ্ছে ধমনী, আর বড় আর্টারি মানে হচ্ছে অ্যাওর্টা। ঠিক আছে? আবার ভেইন, ভেইন মানে হচ্ছে শিরা, আর অনেক বড় ভেইন হচ্ছে ভেনা ক্যাভা। এবার এবার ক্লিয়ার? ধমনী হচ্ছে আর্টারি, আর বড় ধমনী মানে হচ্ছে অ্যাওর্টা। শিরা মানে হচ্ছে ভেইন, আর বড় ভেইন মানে হচ্ছে ভেনা ক্যাভা। ঠিক আছে? এবার তোমাদের ক্লিয়ার থাকার কথা। এবার আমাকে একটু বলো যে রেনাল ধমনী কার ব্রাঞ্চ, রেনাল শিরা কার ব্রাঞ্চ? বলো। রেনাল ধমনী হচ্ছে ডরসাল অ্যাওর্টার ব্রাঞ্চ, ঠিক আছে? আর রেনাল শিরা হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভার ব্রাঞ্চ। তাহলে এটা কিন্তু একটা হিডেন কোশ্চেন, যেটা নর্ডেম ভর্তি পরীক্ষায় দিতে পারে, কারণ ওইখানে কিন্তু তোমার বেসিক চেক করে। ঠিক আছে? তাহলে
ভাইয়া একবার আশা করি- বলেন। আচ্ছা, আমি বলছি যে রেনাল ধমনী যেটা আছে এটা হচ্ছে ডরসাল অ্যাওর্টার ব্রাঞ্চ, ডরসাল অ্যাওর্টা। আর রেনাল শিরা যেটা আছে সেটা হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা ব্রাঞ্চ। ঠিক আছে, ইনফিরিয়র ভেনা ক্যাভা ব্রাঞ্চ। তোমাদের মনে আছে আমি তোমাদের হার্ট পড়াইছিলাম, হার্টটাকে মনে আছে যে এভাবে পড়াইছিলাম, এই হচ্ছে হার্ট, এই হচ্ছে হার্ট, এই উপরের চেম্বারটাকে আমি বলছিলাম রাইট এট্রিয়াম, এটাকে বলছিলাম লেফট এট্রিয়াম, এটাকে বলছিলাম রাইট ভেন্ট্রিকল, এটাকে বলছিলাম লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, এই যে রাইট এট্রিয়ামের মধ্যে আমি বলছিলাম যে শরীরের যত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে সব এই রাইট এট্রিয়ামে এসে জমা হয়। কই থেকে জমা হয় জানো? উপর থেকে একটা শিরা আসে, নিচ থেকে একটা শিরা আসে, এই দুইটা দিয়ে আসে। উপরের শিরাটার নাম হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা, নিচের শিরাটার নাম হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা। বাংলায় এটাকে তুমি বলো ঊর্ধ্ব মহাশিরা, এটাকে তুমি বলো নিম্ন মহাশিরা। এবার বুঝতে পারছো যে এই যে কিডনির মধ্যে আসলে তুমি যে ইনফিরিয়র ভেনা ক্যাভা দেখতেছো এটা আসলে কোথায় যে ড্রেইন করে ব্লাডটা? বুঝছো সবাই? এত কিছু তোমাদের জানা লাগবে না, তাও একটু মানে রিলেট করাই দিলাম ওই চ্যাপ্টারের সাথে এটা। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দুইটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শিখছি। একটা হচ্ছে সবগুলো পার্টের নাম জানছি। আমি যখন পার্টের নাম জানবো তখন আমি মূত্রনালীকে ইউরেটার ভাববো না, ইউরেটার আলাদা জিনিস, মূত্রনালী আলাদা জিনিস। ঠিক আছে, এই মূত্রনালীর ইংরেজি হচ্ছে ইউরেথ্রা, ইউরেথ্রা। আর এই এটা হচ্ছে ইউরেটার। ঠিক আছে, ইউরেটার আর ইউরেথ্রা দুইটা আলাদা জিনিস, বুঝছো? ওকে, তাহলে আমরা এখান থেকে অনেক কিছু শিখে ফেলছি। ঠিক আছে, এখন এখান থেকে আমাদের একটা ইম্পর্টেন্ট কথা জানতে হবে। এটা হচ্ছে বৃক্কের কার্যকরী একক। ঠিক আছে, বৃক্কের কার্যকরী একক হচ্ছে নেফ্রন। তোমরা খাতার মধ্যে একটা জায়গায় নোট করো কার্যকরী এককগুলা। ঠিক আছে, বৃক্কের মোটা মোটা কলম কই থেকে আসে? আচ্ছা, বৃক্কের কার্যকরী একক হচ্ছে, বৃক্ক বা কিডনির কার্যকরী একক হচ্ছে নেফ্রন। আর কিসের কার্যকরী একক তোমাদের বইয়ে আছে বলো তো? আর আর কোন কার্যকরী একক তোমাদের বইয়ের মধ্যে আছে বলো? বৃক্ক ছাড়া আর কিসের কার্যকরী একক আছে? ব্রেইনের কার্যকরী একক আছে না, ব্রেইন। ব্রেইনের কার্যকরী এককের নাম কি বলো তো? ব্রেইন বা আমাদের নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্রের কার্যকরী এককের নাম কি? নিউরন। 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 নিউরন, গুড, নিউরন। ঠিক আছে, তাহলে বৃক্কের কার্যকরী একক একটা পাইলাম, স্নায়ুতন্ত্রের কার্যকরী একক পাইলাম। আর আছে কিসের বলো তো? আর কোনটা কি আছে? দেহের কার্যকরী এককের নাম কি বলতো আমাদের দেহের? টিস্যু। না, সেল বা কোষ। ভাইয়া কোষ। ঠিক আছে, দেহের কার্যকরী একক হচ্ছে সেল বা কোষ। জি ভাইয়া। ওকে, তারপর হচ্ছে ধরো ফুসফুসের কার্যকরী এককের নাম কি বলো? ফুসফুসেরটা আমি তোমাদের বইতে নাই, ইন্টারমিডিয়েটের বইতে আছে, বুঝছো? যেটা তোমাদের বইতে নাই ওইটা তোমাদের না পড়াই, এমনি তোমাদের অনেক কিছু আছে, ওইটা তোমাদের কঠিন না করি। ফারহান ঠিক বলছো সবগুলা। আচ্ছা, আর কি আছে? আচ্ছা, আরো আমাদের পড়াইতে পড়াইতে যদি মনে পড়ে তখন তোমাদেরকে আমি বলে দিব। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা সবসময় কি করবা জানো? বইয়ের মধ্যে স্টিকি নোটস দিয়ে, আমি কি করতাম বইয়ের মধ্যেই স্টিকি নোটস দিয়ে লিখে, মানে সবগুলো এক জায়গায় করে করে বইয়ের মধ্যে বিভিন্ন জায়গায় লিখে রাখতাম। তখন আমার হয়তো কি যে আমি যখন বইটা উল্টাইতাম তখন আমার সব জিনিসগুলো একবারে রিভাইজ হয়ে যাইতো। আমার এইটার জন্য আলাদা 4-5টা খাতা খুলবো, আলাদা 4-5টা খাতা থেকে পড়বো, এত ধৈর্য আমার ছিল না। আমি বলছি না, আমি ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম, বুঝছো? কিভাবে কম সময়ে, কিভাবে কম পরিশ্রমে পড়া লাগে, এইগুলা সব আইডিয়া আমার জানা আছে, বুঝছো? কারণ আমার অনেক টাইম বাঁচায় অনেক বেশি দুষ্টামি করতে করতে হইতো, বুঝছো? আমি যদি সারাদিন পড়ার পিছনে ব্যয় করি তাহলে আমি কখন দুষ্টামি করব, কখন যে গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকবো, এই টাইমগুলো তো আমি পাবো না তখন, বুঝছো? সো আমি কি করতাম যে পড়াশোনা অল্পের মধ্যে শেষ করে এই কাজগুলো বেশি করতাম। সো তোমরা যারা আমার মতো ফাঁকিবাজ স্টুডেন্ট আছো তোমরা এই কাজগুলো করতে পারো, যে কম টাইমের মধ্যে কেমনে পড়াশোনা করবা। ঠিক আছে, আচ্ছা, সো কি করবা তোমরা? এখান থেকে ইনফরমেটিভ জিনিসগুলো পড়বা, যেমন ধরো মূত্রের
90% উপাদান হচ্ছে পানি। এটা পড়বা, ঠিক আছে? তোমাদের আমি মেবি একটা এর আগে বায়োলজি একদম প্রথম ক্লাসেই আমি পড়াই নোট করতে বলছিলাম যে কোন জিনিসের কত পার্সেন্ট পানি। তাহলে ওইটার মধ্যে তো কেউ কে দেখি নাই যে মূত্রের কত পার্সেন্ট পানি, এটা নোট করছো। তাহলে কি নোট করলা বলো? আমি বলছিলাম যে কোন জিনিসের কত পার্সেন্ট পানি, এটা নোট করবা পুরোটা। কারো কাছে আছে নোট? তাহলে গ্রুপের মধ্যে যাও তো একবার, চেক করে আসি। যাবে এই মূত্রের এটা নোট করছিল তুমি? তোমার বই 95, তোমার কি ইংরেজি ভার্সনের বই? না ভাই, সব বইতে 95। ও আচ্ছা, তাহলে আমার কাছে একটা ওল্ড ভার্সনের বই মেবি, বুঝছো? তাহলে আমারটা মেবি ভুল আছে। আমারটা ওল্ড ভার্সনের তো 18 বই, আমারটা কত সালে 18। আচ্ছা, তাহলে তোমরা তোমাদের যেটা আপডেট বই ওইটা থেকেই পড়বা। ওকে, তারপরে এটা পড়বা যে মূত্রের মধ্যে কি কি থাকে। আমি অলরেডি একটু আগে বলে দিছি, তাও এখানে দেখো ইউরিয়া থাকে। ইউরিয়ার সংকেতটা জানা লাগবে তোমাদের। ইউরিয়ার সংকেতটা দেখাই দিছি, নোট করছো আই গেস। ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলা থাকে, ঠিক আছে? ইউরোক্রোম নামের এক ধরনের রঞ্জক পদার্থের জন্য মূত্রের রং হলুদ হয়, এটা জানা লাগবে। তাহলে আমি যে কথাটা বলছি একটু ভালো করে খেয়াল করো, যে আমি যে যে লাইন দাগাইতেছি এটার মধ্যে কোশ্চেন হবে, খালি এইটুকুই পড়ো, ঠিক আছে? যদি তুমি বেশি পরিমাণে প্রোটিন জাতীয় খাবার খাও তখন তোমার মূত্র কি হবে? দেখো, প্রোটিন জাতীয় খাবারের মধ্যে আছে নাইট্রোজেন, আর নাইট্রোজেন দিয়ে হয় ইউরিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে তো যদি তুমি প্রোটিন জাতীয় খাবার খাও তাহলে অ্যাসিড বেড়ে যাবে। অ্যাসিড বাড়লে কি হবে? মূত্রের অম্লতা বৃদ্ধি পাবে, ঠিক আছে? আর যদি ফল মূল তরি তরকারি ভাইয়া, বলো। বইয়ের যে বলছে যে বিভিন্ন ধরনের লবণ বলতে কি বোঝাইছে? বিভিন্ন ধরনের লবণ দিয়ে বুঝাইছে হচ্ছে মূত্রের মধ্যে অনেকগুলো লবণ থাকতে পারে, বুঝছো? যেমন একটা হচ্ছে বিলিরুবিন, বিলিরুবিন, আর একটা হচ্ছে বিলিভার্ডিন। এরকম বিভিন্ন লবণ থাকে, বুঝছো? লবণ বলতে বুঝাইছে হচ্ছে আমাদের শরীরে তো অনেক আয়ন আছে, ক্যালসিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন। এই সোডিয়াম, পটাশিয়াম, এই আয়নগুলো শরীর থেকে কে বের করে? মূত্রের মধ্যে বের করে। তাহলে তোমার শরীরে সোডিয়াম বেড়ে গেছে, তখন তোমার শরীর কি করে? সোডিয়াম ক্লোরাইড নামের লবণ দিয়ে এটা বের করে দেয়। ধরো তোমার শরীরে পটাশিয়াম বেড়ে গেছে, তখন তোমার শরীর কি করে? পটাশিয়াম ক্লোরাইড লবণ দিয়ে এটা শরীর থেকে বের করে দেয়, বুঝছো? তোমরা তো এটুকু কেমিস্ট্রি জানো যে এইগুলো হচ্ছে লবণ। তাহলে আয়নগুলা বের করার জন্য মূত্র লবণ আকারে এগুলা বের করে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন কিডনিটার একটু আমরা কিডনিটা নিয়ে পড়াশোনা করি, ঠিক আছে? কিডনিটা দেখতে কেমন এটা একটু শিখে আসি। আসো, দেখো, তোমার শরীরে যে জায়গা থেকে, যদি এরকম কোনো জায়গা থাকে যে জায়গা থেকে কিছু জিনিস ঢুকছে কিছু জিনিস বের হয়েছে তোমার পুরো শরীরে, ঠিক আছে? এরকম যদি কোনো একটা জায়গা থেকে যেখান থেকে কিছু জিনিস ঢুকছে কিছু জিনিস বের হয়েছে, বাংলায় এই জায়গাটাকে আমি বলবো নাভি, ঠিক আছে? এই নাভি শব্দটার ইংরেজি হচ্ছে হাইলাম। নাভি শব্দটা ইংরেজি হচ্ছে হাইলাম। তুমি দেখবা যে তোমার কিডনির মধ্যে একটা হাইলাম আছে। কেন এটার নাম হাইলাম বা নাভি হইলো? কারণ এটার মধ্যে কিছু জিনিস ঢুকছে কিছু জিনিস বের হয়েছে। কি ঢুকছে? নর্মালি আমাদের প্রত্যেকটা অঙ্গে একটা কমন জিনিস ঢুকে। কি ঢুকে? সেটা হচ্ছে আর্টারি, ঠিক আছে? এবং একটু আগে আমি জেনে আসছি এটা হচ্ছে রেনাল আর্টারি। কি বের হয়েছে? আমাদের প্রত্যেকটা অঙ্গ থেকে একটা কমন জিনিস বের হয়। কি সেটা? শিরা। এবং যেহেতু এটা কিডনি থেকে বের হয়েছে এটার নাম রেনাল শিরা। বুঝতে পারছো? আমাদের যে বাস্তব আমাদের পেটের মধ্যে যে নাভিটা আছে এইটার নাম কেন নাভি বা হাইলাম? কারণ এটা থেকে আমাদের মায়ের শরীরের থেকে সব খাবারের উপাদানগুলো আমরা এইটার মাধ্যমে পাইতাম, এবং আমাদের শরীর থেকে যে বজ্র পদার্থগুলো উৎপন্ন হইতো এগুলা আমরা এইটার মাধ্যমে মায়ের শরীরের মধ্যে আবার এক্সচেঞ্জ করতাম, বুঝছো? আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, সো এই জন্য ওইটার নাম নাভি হয়েছে। এবং সেম কারণে কিডনির মধ্যে একটা হাইলাম আছে, আমাদের লিভারের মধ্যে একটা হাইলাম আছে। তোমরা বড় হয়ে শিখবা আমাদের লিভারের মধ্যে একটা হাইলাম আছে, আমাদের অন্য অনেকগুলো অর্গানের মধ্যে হাইলাম আছে, যেমন আমাদের লাংয়ের মধ্যে একটা হাইলাম আছে, বুঝছো? এরকম প্রত্যেকটা অর্গানের মধ্যে একটা হাইলাম থাকে। আচ্ছা, তাহলে এটা আমরা শিখলাম। আরো একটা জিনিস একই সাথে শিখে ফেললাম যে কিডনি থেকে তিনটা জিনিস বের হয়, ঠিক আছে? তিনটা জিনিস বের হয়, সরি, তিনটা জিনিস মানে ঢুকে বের হয়। টোটাল হাইলামে তিনটা স্ট্রাকচার থাকে, একটা হচ্ছে ধমনী, একটা হচ্ছে শিরা, একটা হচ্ছে এটা কি বলো, এটার নাম কি? মূত্রনালী। এটা কি মূত্রনালী বলো? ইউরেটার। ইউরেটার, রাইট। এটা হচ্ছে ইউরেটার, ঠিক আছে? এটাকে আবার কেউ মূত্রনালী বললো না। মূত্রনালী বের হয় ব্লাডার থেকে, কিডনি থেকে না। আচ্ছা, আর এখানে দেখবা যে তিন কোনা কিছু স্ট্রাকচার আছে। তিন কোনা স্ট্রাকচারকে আমরা দেখে মনে হয় এগুলা পিরামিড, তাহলে এগুলার নামও আমরা বলবো রেনাল পিরামিড।
কিডনিতে যেহেতু পিরামিড আছে আমরা বলবো রেনাল পিরামিড, ঠিক আছে। আচ্ছা, সবসময় মনে রাখবা একটা অর্গানের মধ্যের দিকে যা থাকবে তাকে আমরা বলবো, মধ্যে যা থাকবে সেটা হচ্ছে মেডুলা, বাইরে যা থাকবে সেটা হচ্ছে কর্টেক্স, যে কোনো অর্গানের, ঠিক আছে। তাহলে এই কিডনির এই যে মধ্যের পার্টটুকু আছে, এই যে মধ্যে পার্টটুকু আছে, দাঁড়াও, এই যে মধ্যের পার্টটুকু আছে এইটুকুকে আমরা কি বলবো, এইটুকুকে আমরা বলবো হচ্ছে মেডুলা, ঠিক আছে। আর এই যে পার্টটুকু আছে বাইরের, এই যে বাইরের পার্টটুকু আছে এইটুকুকে আমরা বলবো কর্টেক্স, ঠিক আছে। এই যেখানে যে পার্টটুকু আছে এইটুকু, এখানে যে পার্টটুকু আছে এটাকে আমরা বলবো পেলভিস, ঠিক আছে। তাহলে এই তিনটা পার্ট তুমি চিনতে পারছো কিনা, লালটা হচ্ছে কর্টেক্স, নীলটা হচ্ছে মেডুলা, আর এই যে ইয়েলোটা হচ্ছে পেলভিস, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার মোটামুটি একটা পড়াশোনা, এইটুকু জানলে তুমি মোটামুটি অনেক কিছু জেনে গেছো, ঠিক আছে। এই কিডনির স্ট্রাকচার, এরকম কর্টেক্স মেডুলা এইগুলো আমাদের ব্রেনের মধ্যেও আছে, চ্যাপ্টার 10-এ যে শিখবা, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে এগুলো তোমার মুখস্থ তো করাই লাগবে, এগুলো তো মুখস্থ ছাড়া কোনো কথা নেই। মেডুলায় কয়টা করে রেনাল পিরামিড থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে পেপিলা কোথায় যে উন্মুক্ত হয়, তারপর এই যে ইনফরমেটিভ যেগুলো আছে, ঠিক আছে, ইনফরমেটিভ জিনিসগুলো সব পড়ে যাইতে হবে। প্রত্যেকটা বৃক্কে কয়টা নেফ্রন থাকে, একবার কোশ্চেন আসছিল যে মানব শরীরে কতগুলো নেফ্রন থাকে। একটা বৃক্কে যদি 10 থেকে 12 লক্ষ থাকে তাহলে মানব শরীরে দুইটা বৃক্ক থাকবে কত, 20 থেকে 24 লক্ষ, তাই না? 20 থেকে 24 লক্ষ। এই জিনিসগুলো একটু মাথায় রেখে সুন্দর করে ঠান্ডা মাথায় অ্যান্সার দিবা, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো প্রত্যেকটা বৃক্কে 10 থেকে 12 লক্ষ থাকে, তাহলে মানুষের শরীরে থাকবে ডাবল। আচ্ছা, এই যে কর্পাসকলস, গ্লোমেরুলাস, এগুলো কি আমি একটু দেখাই ভালো করে, এখান থেকে দেখাই। দেখো, এইটা হচ্ছে আমার এই যে খুব সুন্দর করে এখানে দেখাইছে, দেখো এই যে পিরামিডটাকে আমি জুম করলে এরকম আসে, বুঝছো, পিরামিডটাকে খালি। এরপর এই প্রত্যেকটা পিরামিডের মধ্যে এই যে এরকম 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 অনেকগুলো স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারগুলোর নামই হচ্ছে নেফ্রন, যেগুলোকে আমি বলছি বৃক্কের কার্যকরী গঠন এবং কার্যের একক, ঠিক আছে। এইটার একটা স্ট্রাকচারকে আমি আবার এখানে জুম করে বড় করে আনছি, ঠিক আছে। তাহলে এখন আমি দেখতে পারবো যে এই স্ট্রাকচারটার মধ্যে কি আছে। দেখো, এখান থেকে আমি শুরু করব। দেখো, এখান থেকে আমি শুরু করি, ঠিক আছে। দেখো, এখানে বৃক্কের কাজ কি আমি বলি প্রথমেই, বৃক্কের কাজ হচ্ছে রক্তকে ফিল্টার করা, তাই না, ব্লাডকে ফিল্টার করা, ব্লাডকে ফিল্টার করে ব্লাডের মধ্যে যেগুলো আজে বাজে জিনিস আছে এগুলাকে বের করে দেওয়া, আর বাকি যে ব্লাডটা আছে এটা আবার শরীরের মধ্যে ফেরত দেওয়া। যদি বাকি ব্লাডটা শরীরে ফেরত না দেয় তাহলে কি হবে বলতো, আমরা ব্লাডের অভাবে আমাদের শরীর থেকে পানি বের হয়ে যাওয়ার হবে, ডিহাইড্রেশনে মারা যাবো না, ডিহাইড্রেশনে মারা যাবো। তাহলে আমরা বৃক্কের দুইটা কাজ করা লাগে, একটা হচ্ছে আজে বাজে জিনিস বের করে দেওয়া, 2 নাম্বার কাজ হচ্ছে বাকি ব্লাডটাকে আবার শরীরে ফেরত দেওয়া, ঠিক আছে। তাইলে ব্লাড আসবে কই থেকে, অলওয়েজ ব্লাড আসবে হচ্ছে ধমনী থেকে, ঠিক আছে। দেখো, ইফারেন্ট ধমনী থেকে ব্লাডটা আসছে, এসে এখানে পেঁচায় একটা একটা পেঁচানো জিনিস তৈরি করে, সেই পেঁচানো জিনিসটার নাম হচ্ছে গ্লোমেরুলাস, ঠিক আছে। একটা পেঁচানো জিনিস তৈরি করে, কি তৈরি করে, এটা মূলত কৈশিক জালিকা তৈরি করে, বুঝছো। এখানে এটা মেইনলি কৈশিক জালিকা তৈরি করে, এই কৈশিক জালিকাগুলোর নামই হচ্ছে গ্লোমেরুলাস, ঠিক আছে। জালিকা তৈরি করে ও আবার ওর মতো চলে যায়, ঠিক আছে। ধমনী আসছে, একটা কৈশিক জালিকা তৈরি করে ও আবার ওর মতো চলে গেছে, ঠিক আছে। কিন্তু এই যে কৈশিক জালিকাগুলো তৈরি করছে এটাকে আবার এনসার্কেল করে রাখে একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটার নাম হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, বুঝছো। কাপের মতো করে এনসার্কেলস করছে, দেখছো, কাপের মতো করে এনসার্কেলস করছে, যে স্ট্রাকচারটা করছে সেটার নাম হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। এরপরে আর কিছুই না, এরপরে কতগুলা পেঁচানো নালী, সেই পেঁচানো নালীকে আমরা 3টা ভাগে ভাগ করছি। যেটা কাছে সেটাকে আমরা বলবো কি, কাছের পেঁচানো নালী বা প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউলস, ঠিক আছে। ইংরেজি ভাষণে এটাকে বলবো প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউলস বা কাছের পেঁচানো নালী। যেটা দূরে সেটাকে আমরা কি বলবো, ডিস্টাল কনভুলেটেড টিউবিউলস, ঠিক আছে, বা প্রান্তীয় পেঁচানো নালিকা। যে কাছে তাকে কাছের মানুষ বললাম, যে দূরে তাকে দূরের মানুষ বললাম, এটাই তো করা উচিত না, কাছের মানুষকে দূরের বললে তো বিরাট ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। আর মাঝখানে এই হেনরি নামের একটা লোক ছিল, এই লোক ছিল খুব চিকন এরকম, ঠিক আছে। এই জন্য ওনার একটা নালিকা আছে, এটা হচ্ছে হেনরিস লুপ, এমনি মজা করে বললাম, উনি এটা আবিষ্কার করছে দেখে এটার নাম হচ্ছে হেনরিস লুপ, ঠিক আছে। তাহলে
পেঁচানো নালীকে 3টা নাম দিছি, কাছের পেঁচানো নালী, দূরের পেঁচানো নালী, মাঝখানে হেনরিস লুপ। এর মধ্যে না পারার কিছু নেই, ঠিক আছে? এই এখন কি হইলো, এইটা থেকে ব্লাডটা ফিল্টার হয়েছে, এখন বাকি ব্লাডটা আবার শরীরে ফেরত দেওয়া লাগবে। এই শরীরে বাকি ব্লাডটা ফেরত পায় হচ্ছে সংগ্রাহক নালিকা, সংগ্রাহক নালিকা থেকে বা কালেক্টিং ডাক্ট থেকে বাকি ব্লাডটা ফেরত দিয়ে দেবো, শেষ। ঠিক আছে, এখন তোমার কি করা লাগবে, তুমি বুঝছো সব, তোমার খালি ইনফরমেশন মুখস্থ করা লাগবে। কয়টা কৈশিক জালিকা তৈরি করে ক্রোমেটোসের মধ্যে? এফারেন ঢুকে নাকি ইফারেন ঢুকে, কোনটা ঢুকে কোনটা বা বের হয়? ঠিক আছে, ই ফর এক্সিট, মনে রাখবা, ই ফর এক্সিট। তাহলে বের হবে কে? বের হবে ইফারেন্ট, ঠিক আছে? ইফারেন্ট বের হবে, আর এফারেন্ট ঢুকবে। আচ্ছা, তারপর আলট্রা ফিল্ট্রেট কাকে বলে এটা জানা লাগবে। ওকে, শেষ। ওকে, আমাদের এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মানুষ প্রত্যেকদিন কত মিলিলিটার মূত্র ত্যাগ করে? 1500 মিলিলিটার মূত্র ত্যাগ করে, 1.5 লিটার। ঠিক আছে, মানুষ প্রতিদিন 1.5 লিটার মূত্র ত্যাগ করে। আচ্ছা, লালাক্ষরণ হয় কতটুকু মানুষের বলতো প্রত্যেকদিন? বলতে পারবা লালাক্ষরণ হয় কতটুকু? 1200 ml। 1200 ml এর মতো লালাক্ষরণ হয়, বুঝছো? তোমাদের বইতে আছে কিনা আই ডোন্ট নো। আচ্ছা, বৃক্ক অনেকগুলা কাজ করে, বুঝছো? কিডনি অনেকগুলা কাজ করে, এত বেশি কাজ করে যে তোমাদের যদি খালি কিডনি কি কাজ করে এটা পড়াইতে যাই তোমাদের 30টা ক্লাস লাগবে, ঠিক আছে? আচ্ছা, সো তোমার আমি এই সব জিনিস তোমাকে পড়াবো না, আমি তোমাকে জাস্ট বলে যাই এখানে বলা আছে যে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এগুলোর ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এছাড়া কয়েকটা কাজ করে, সেটা কি? পানির ভারসাম্য রক্ষা করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, এসিড এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে। ঠিক আছে, এগুলো হচ্ছে বৃক্কের গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, অসমো রেগুলেশন মানে কি? অসমো রেগুলেশন মানে পানি সাম্য রক্ষা করা। ঠিক আছে, পানির সাম্যতা রক্ষা করা। তোমাদের ইন্টারমিডিয়েটে যখন পড়াবো আবার এই টপিকগুলো, তখন দেখবা যে এখন যে এই বেসিকটা তোমাদের হয়েছে না, এটা ওই সময় অনেক বেশি হেল্প করবে। আচ্ছা দেখো, এখন অসমো রেগুলেশন মানে হচ্ছে পানি সাম্য রক্ষা। আচ্ছা, এখন বৃক্কে পাথর, বৃক্কে পাথর নিয়ে তোমাদের কি জানা লাগবে? যে কোনো একটা রোগ যখন আমি জানবো, তখন তোমাদের কলেজ এডমিশনের জন্য খালি এটার সিমটম জানবা, সিমটম জানবা। যদি কোনো একটা রোগের তোমার বইয়ে টেস্ট বলা থাকে যে কোন টেস্টের মাধ্যমে এই রোগটা শনাক্ত করা যায়, তাহলে টেস্টটা জানবা। ঠিক আছে, আচ্ছা, এই দুইটা জিনিস তোমাদের জানলেই হবে। আর কজ, অনেক সময় তোমাদের বইয়ে দু একটা রোগের কজ বলা আছে যে কোন জীবাণুর কারণে এই রোগটা হচ্ছে, তুমি কজটা একটু জানলা। ঠিক আছে, এই 3টা জিনিস জানলে কিন্তু তোমার রোগ সম্পর্কে জানা হয়ে গেছে। যেমন ধরো তোমাকে যদি আমি বলি নিউমোনিয়া হয় কেন, নিউমোনিয়ার কজ কি বলতো? কোন জীবাণুর কারণে নিউমোনিয়া হয়? নিউমোকক্কাস। নিউমোকক্কাস। যদি বলি যে কোন জীবাণুর কারণে যক্ষা হয়, তুমি কিন্তু বলতে পারবা মাইকোব্যাকটেরিয়াম, তাই না? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, বুঝছো? তোমার যদি বলি কোনটার জন্য আলসার হইতে হয়, তুমি কিন্তু বলতে পারবা হেলিকোব্যাক্টার পাইলোরি। ঠিক আছে, হেলিকোব্যাক্টার। হ্যাঁ। সো তুমি এই কজগুলো একটু জানলা। তোমাকে যদি বলি যে যক্ষা টেস্ট করার জন্য কোন টেস্ট করা হয়, এই গত উইকলিতে কিন্তু এই MT প্রশ্নটা দিছি, এমটি টেস্ট, তাই না? যদি তোমাকে বলি হার্ট ফেইলিয়ারের জন্য কোন টেস্ট করা হয়, বলতে পারবা? হার্ট ফেইলিয়ারের জন্য বিএনপি টেস্ট করে, বিএনপি। ঠিক আছে, রাজনৈতিক দল। আচ্ছা, এরপর এরকম, বুঝছো, যে টেস্ট গুলো একটু জানলা, সিমটম গুলো জানলা, তাহলে তোমাদের পড়াশোনা হয়ে গেল। আচ্ছা, আমি কিন্তু বিএনপি করি না, এমনি তারেক জিয়ার 10% আমি দেওয়ার পক্ষে। এখন এখানে বৃক্কে পাথর হইলে কি হয়? বৃক্কে পাথর হইলে তোমার আসলে কয়েকটা সিমটম হয়। ঠিক আছে, একটা হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত যায় অনেকের, কোমরের পিছনে ব্যথা হয়। এগুলো কিন্তু আমাদের এমনিও জানা উচিত এই জিনিসগুলো। আচ্ছা, আমি কিছুই করি না, আমি পড়াশোনা করি আর তোমাদের পড়াই। আচ্ছা, আর হচ্ছে কাঁপুনি দিয়ে জ্বর আসে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই 3টা জিনিস যদি তুমি জানো, তাহলে কিন্তু তোমার ব্যক্তিগত লাইফেও জিনিসটা হেল্প হইলো। তোমার যদি আল্লাহ না করুক কোনোদিন বৃক্কে পাথর হয়, তাহলে কিন্তু তুমি এই সিমটম দিয়ে অ্যাটলিস্ট একটা বুঝতে পারবা। এগুলাকে কিন্তু তুমি তখন হেলাই নিবা না যে এটা মনে হয় এমনি। আস্তাগফিরুল্লাহ রাফাত, এটা তুমি কি বলতেছো? আচ্ছা,
দেখো তাহলে এই সিমটম গুলো যদি কোনোদিন কারোর মধ্যে দেখো, তাহলে এটাকে কিন্তু তোমার হেলায় নেওয়া যাবে না, বরং একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো তো যে কিডনির রোগগুলা মেয়েদের বেশি হওয়ার পসিবিলিটি আছে নাকি ছেলেদের বেশি হওয়ার পসিবিলিটি আছে? বলো তো, কিডনির রোগগুলা কি মেয়েদের বেশি হওয়ার পসিবিলিটি নাকি ছেলেদের? ছেলেদের। ছেলেদের। ঠিক আছে, পৃথিবীর মধ্যে যত রোগ আছে এর মধ্যে 95% রোগই ছেলেদের বেশি হওয়ার সম্ভাবনা আছে, বুঝছো? 95% রোগী ছেলেদের বেশি হওয়ার সম্ভাবনা। খুব কম রোগ আছে যেগুলো মেয়েদের বেশি হওয়ার সম্ভাবনা আছে, বুঝছো? এই জন্য কিন্তু দেখবা যে ছেলেদের গড়ায়ু মেয়েদের থেকে অনেক কম, বুঝছো? এছাড়া আরো অনেক কারণ আছে ছেলেদের গড়ায়ু কম হওয়ার। ছেলেরা বেশি যুদ্ধে যায়, যুদ্ধে গেলে বেশি দ্রুত মারা যায়। তো একটা দেখা যায় একটা শতাব্দীতে ছেলেদের গড়ায়ু অনেক কমে যায়। এছাড়া ছেলেরা অনেক রিস্কি কাজ করে, রোডে অনেক বেশি থাকে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা যায়। তো সব মিলিয়ে দেখা যায় ছেলেদের গড়ায়ু কমে যায়। ঠিক আছে, আচ্ছা এটা সমস্যা না আমাদের জন্য। এখন তোমাদের কি বলছি যে টেস্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি কি টেস্ট আছে দেখো। ইউরেটারোস্কোপিক টেস্ট, আল্ট্রাসোনিক লিথট্রিপসি, ঠিক আছে? আচ্ছা এটা যদিও টেস্ট না, এই দুইটাই হচ্ছে চিকিৎসা, ট্রিটমেন্ট। বাট এটা যেহেতু বইয়ের মধ্যে উল্লেখ আছে, এটা একটু পড়বা। এগুলো ট্রিটমেন্ট, এগুলো ট্রিটমেন্ট, ঠিক আছে? আচ্ছা এটা একটু পড়বা, শেষ হয়ে গেছে। আচ্ছা না, এনসিপি করি না। এনসিপি তো মানিজ্জাত কিছু রাখে নাই, বুঝছো? এনসিপি যা করলো আমাদের সাথে, যে বেইমানি করলো, এর কোনো ক্ষমা নাই। আচ্ছা তোমরা তো চোখের সামনে একটা বিপ্লব দেখে ফেলছো এই বয়সে, তোমাদের অনেক সৌভাগ্য। তোমরা কি কেউ ছিলা জুলাই বিপ্লবে মাঠে ছিলা? তোমাদের আব্বু আম্মু কি কেউ যাইতে দিছে তোমাদের জুলাই বিপ্লবে? বলো তো, কে কে জুলাই বিপ্লবে মাঠে ছিলা? তোমাদের বয়সে তো তোমাদের আব্বু আম্মু কোটাতে ছিল। গুড গুড। তোমাদের বয়সে এই জিনিস বাসা থেকে বের হওয়া অনেক কঠিন এই সময়। অবশ্যই বাংলাদেশে কিডনি ট্রান্সফার হয়। বাংলাদেশে কিডনি ট্রান্সফার করে একজন ডাক্তার কিন্তু খুব খুব বড় ডাক্তার কামরুল হাসানের নাম তোমরা শুনছো কিনা আমি জানি না। আমাদের মেডিকেল লাইফে মানে যারা মেডিকেল স্টুডেন্ট বা ডাক্তার তাদের জন্য ডাক্তার কামরুল হাসান একজন হচ্ছে কিংবদন্তি। এই ডাক্তার কামরুল হাসান 100-রও বেশি, ঠিক আছে, 100 তো কম বলে ফেলছি, সম্ভবত কয়েক হাজার, ঠিক আছে, কয়েক হাজার কিডনি ট্রান্সপ্লান্ট করছে একা, এবং সবগুলো কিডনি ট্রান্সপ্লান্ট করছে বিনামূল্যে, 1 টাকাও নেয় না, বুঝছো? সো তোমরা ইউটিউবে সার্চ করবা তাহলে দেখতে পারবে ডাক্তার কামরুল হাসান উনি হচ্ছে বিনামূল্যে 1000-এরও বেশি, আমি সম্ভবত 2-3 মাস আগে দেখছিলাম 1500 ক্রস করছে, ঠিক আছে? আচ্ছা না, ওনার 1000 কিডনি না, কিডনি হচ্ছে যখন একটা মানুষ মারা যায়, ব্রেন ডেথ হয় কোনো মানুষের, তখন ওই মানুষটা থেকে আমরা বিভিন্ন অর্গান খুলে নিয়ে অন্য একটা মানুষের মধ্যে লাগাই ফেলতে পারি, বুঝছো? ব্রেন ডেথ মানে হচ্ছে মানুষটা আইসিইউ সাপোর্টে আছে, আইসিইউ সাপোর্টটা খুলে ফেললেই সে মারা যাবে, কিন্তু খুলে ফেলতেছে না দেখে সে পুরোপুরি মরতেছে না। এর মানে এই না যে তাকে বাঁচানো সম্ভব, তাকে বাঁচানোর আর কোনো রাস্তা নাই, বুঝছো? যাক এগুলা তোমাদের অত বিস্তারিত না বলি, এখন তোমাদের মাথা উল্লে যাবে, ব্রেন ডেথ বোঝানি যাবে না। তোমাদের এই মুহূর্তে আসলে ব্রেন ডেথ বোঝার মতো তোমাদের ক্যাপাবিলিটি হয় নাই, সামনে বুঝবা ইনশাল্লাহ। আচ্ছা এখন দেখো আমরা কি করি, কিডনি বুঝতেছো, কিডনি অসমো রেগুলেশন করে, আমাদের বডিতে খুব ইম্পর্টেন্ট কাজ করে। তাহলে কিডনির জন্য আমাদের কি করা লাগে? কিডনিটাকে যত্ন নেওয়া লাগে, ভালো করে পানি টানি খাওয়া লাগে। আমরা যে অনেকে আছে যে অনেকক্ষণ ধরে মূত্র আটকায় রাখি, প্রস্রাব আটকায় রাখি, তাই না? যে প্রস্রাব আটকায় সারা দিন রাখি, স্পেশালি আমাদের দেশে মেয়েরা এরকম করে, কারণ আমাদের দেশে মেয়েদের তো ভালোভাবে মানে সব জায়গায় মেয়েদের জন্য প্রপার ওয়াশরুম নাই, বুঝছো? যেহেতু ওয়াশরুম নাই, তো দেখা যায় আমাদের মায়েরা আমাদের বোনেরা এই যে যখন বাসে গাড়িতে বা দূরে কোথাও যায় তখন ঠিকভাবে ওয়াশরুম ইউজ করতে পারে না, তো অনেক দীর্ঘ সময় তাদের এই যে মানে প্রস্রাব আটকায় রাখতে হয়, এটার জন্য বিভিন্ন শারীরিক ক্ষতি হয়, বুঝছো? আচ্ছা তো আমাদের কি করতে হবে যে সব জায়গায় সচেতনতা বাড়াইতে হবে, যে যাতে হচ্ছে সব জায়গায় মায়েদের বোনেদের জন্য ভালো করে একটা ওয়াশরুম ব্যবস্থা থাকে, ঠিক আছে? আচ্ছা ওকে,
তাহলে দেখো কি করবা, যে কিডনির জন্য আমরা যদি কিডনি নষ্ট হয়, কিডনি ট্রান্সপ্লান্ট করা তো আসলে অনেক একটা ব্যয়বহুল, সময় সাপেক্ষ, অনেক জটিল অপারেশন। সবসময় কাজ করবে না করবে এটাও বলা যায় না। সো আমরা কি করি, ডায়ালাইসিস করি। বুঝছো, ডায়ালাইসিস মানে হচ্ছে কিডনির কাজটা বাইরে থেকে করে দেওয়া। কিডনির কাজ কি? কিডনির কাজ হচ্ছে ব্লাডটাকে ফিল্টার করা। ডায়ালাইসিস মানে ওই সেম কথা, ঠিক আছে, ব্লাডটাকে ফিল্টার করা। ঠিক আছে, তাহলে তোমার এখানে জানা লাগবে যে ডায়ালাইসিস টিউবটা কেমন। ঠিক আছে, এই দেখো একটা আমাদের ভেইনের সাথে দেয় কানেকশন, আর একটা হচ্ছে আমাদের আর্টারির সাথে কানেকশন দেয়। আচ্ছা, তোমাদের ডায়ালাইসিসের মধ্যে ইম্পর্টেন্ট আর কিছু নাই, জাস্ট এইটাই জানতে হবে যে এটা একটা চিকিৎসা পদ্ধতি। আর ডায়ালাইসিসের মধ্যে যে তরলটা থাকে, সেই তরলটা কেমন থাকে, সেটা রক্তের প্লাজমার মতো থাকে। ঠিক আছে, রক্তের প্লাজমার মতো থাকে। ওকে, আর প্রতিস্থাপন সম্পর্কে তো একটু আগে বলে ফেললাম, কিন্তু আমাদের দেশে কেউ চাইলে তুমি কিডনি বিক্রি করতে পারবে না। ভাই এর প্রাচীরটা তো আংশিক বৈষম্যবদ্ধ হওয়া। জি, বলছি এটার যে প্রাচীরটা থাকবে তোমার মেবি নেটে প্রবলেম, তুমি আমাকে ইসে বলো, চ্যাট বক্সে বলো, ওটা তোমার কথা কেটে কেটে আসতেছে। তো আংশিক বৈষম্যবদ্ধ হতে হবে। হ্যাঁ, আংশিক বৈষম্যবদ্ধ হইতে এটা হবে। এটা পড়তে হবে না? হ্যাঁ হ্যাঁ, আংশিক বৈষম্যবদ্ধ হইতে হবে। ঠিক আছে, আংশিক বৈষম্যবদ্ধ হইতে হবে। কেন? কারণ আমাদের কিডনির মধ্যে এই পর্দাটার কাজটা কে করে বলো তো? পর্দাটার কাজটা করে গ্লোমেরুলাস। ঠিক আছে, মনে আছে এইরকম ছিল বোম্যান্স ক্যাপসুল, তারপরে এদিকে তো টিউব মিউব ছিল, আর এইখানে যেটা ছিল এটার নাম ছিল গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাস হচ্ছে ক্যাপিলারি বা কৈশিক জালিকা। কৈশিক জালিকা হচ্ছে একটা আংশিক বৈষম্যবদ্ধ পর্দা। এরকম একটা আংশিক বৈষম্যবদ্ধ পর্দা আমাদের ডায়ালাইসিস টিউবের মধ্যেও রাখতে হয়। ঠিক আছে, আচ্ছা ওকে। আর প্রতিস্থাপন নিয়ে এটাই কথা যে ব্রেন ডেড যদি হয় কেউ থাকে, ব্রেন ডেড মানুষের থেকে কিডনি প্রতিস্থাপন আমরা মেইনলি করি। ঠিক আছে, আচ্ছা, ব্রেন ডেড মানে হচ্ছে এই যে মানুষটাকে আর ইরিভার্সিবল, ঠিক আছে, এই মানুষটাকে বাঁচানো সম্ভব না, কৃত্রিম ভাবে তাকে বাঁচায় রাখা হয়েছে, আইসিইউতে তাকে অক্সিজেন দিয়ে বাঁচায় রাখা হয়েছে। এখন একটা মানুষকে সারা জীবন অক্সিজেন দিয়ে বাঁচায় রাখার তো কোনো মানে হয় না। কোনো মানে হয়? সে আর কোনোদিন ফিরবে না, তার জ্ঞান ট্যান ফিরবে না, তার দুনিয়া সম্পর্কে কোনো নাই। তাকে কৃত্রিম ভাবে ওইভাবে বাঁচায় রাখার তো কোনো লাভ নাই। সো আমরা কি করি, ওই সময় আইসিইউটা খুলে ফেললে সে মারা যায়, তাকে দাফন করে ফেলি। ঠিক আছে, আচ্ছা। সো আমরা কি করি যে এই ব্রেন ডেড পারসনের এটাও কাইন্ড অফ লাইফ সাপোর্ট, বাট লাইফ সাপোর্ট দুই ধরনের হয়। একটা লাইফ সাপোর্ট হয় রিভার্সেবল লাইফ সাপোর্ট, যেটা থেকে ওই মানুষটা আবার বেঁচে ফিরতেও পারে, বুঝছো, বেঁচেও ফিরতে পারে। আর আরেকটা হচ্ছে ইরিভার্সেবল, এটাকে আমরা লাইফ সাপোর্ট বলি অনেক সময়। এটা থেকে একটা মানুষ বেঁচে ফেরা সম্ভব না, লাইফ সাপোর্ট খুলে দেবো, সাথে সাথে সে মারা যাবে, বুঝছো। আচ্ছা, সো মরণোত্তর কিডনি দান করা উচিত, এটা অনেক ভালো কাজ। এই হচ্ছে এখানে কথাবার্তা। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমাদের দেশে কিডনি ট্রান্সপ্লান্ট করাটা আইনত, তুমি চাইলে তোমার কিডনি বিক্রি করতে পারবে না। হুমায়ুন আহমেদের নাটকে যেরকম দেখবা বলে যে, স্যার এই আমি একটা আমার কিডনি বিক্রি করে দিতে চাই। কেন? কারণ উনি দেশ বিদেশ ঘুরতে চায়, ওনার কাছে টাকা নাই, তো ওনার শখের দাম লাখ টাকা। এখন কিডনির বাজার খুব ভালো চলে, উনি একটা কিডনি বিক্রি করতে চায়। এই কাজ কিন্তু তুমি পারবা না, কিডনির বাজার যদি এখনো ভালো, কিন্তু তুমি বিক্রি করতে পারবা না। কেন? কারণ আইনত এটা নিষিদ্ধ। ঠিক আছে, আচ্ছা। সো এই হচ্ছে কাহিনী। ওকে, এরপরে কি আমাদের কি করা উচিত? একটা খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলা আছে, যেটা পড়ার বাইরেও তোমাদের আমি বলতে চাই। সেটা হচ্ছে, আমাদের মধ্যে অনেকেই আছে যে একটু দুর্বল লাগলে, একটু বাইরে থেকে আসলে, একটু গরমে ঘেমে গেলে, ঠিক আছে, তাইলেই আমরা একটা খাবার স্যালাইন খাই। স্পেশালি এখন আমরা কি করি, ওই যে এসএমসি প্লাস আছে না, এসএমসি প্লাস খাই খালি। ঠিক আছে, এসএমসি প্লাস খাই। আবার আরেকটা আছে কি বলতো, আমরা হচ্ছে টেস্টি স্যালাইন আছে না, সেই টেস্টি স্যালাইন ঠান্ডা পানির মধ্যে গুলে তারপরে খাই। এই যে কাজগুলো আমরা করি, এগুলো কিন্তু আমাদের কিডনির জন্য অনেক ক্ষতিকর। ঠিক আছে, আমরা যদি আমাদের হয়, ওই যে ডিসেন্ট্রি হয়, ডায়রিয়া হয়, শুধু ওই ক্ষেত্রেই আমরা স্যালাইন খেতে পারবো। বা অনেক বেশি ঘেমে যাই, ধরো আমি অনেকক্ষণ ধরে ফুটবল খেলছি, ঠিক আছে, এই অনেকক্ষণ ধরে ফুটবল খেলার পরে আমি অনেক বেশি ঘেমে গেছি, তখন আমি খাইতে পারবো স্যালাইন। বাট নর্মাল হালকা ঘেমে গেছি, একটু গরম পড়ছে, এই সময় যদি আমরা স্যালাইন খাই, তাহলে দুইটা জিনিস হবে।
এক হচ্ছে আমার হার্টে সমস্যা হবে, মাস্ট আমার হার্টে সমস্যা হবে। 2 নাম্বার হচ্ছে আমার কিডনিতে সমস্যা হবে, বুঝছো? 2 নাম্বার হচ্ছে আমার কিডনিতে সমস্যা হবে। কেন তোমার হার্টে সমস্যা হবে বলো তো, একটু বুঝাই দিই। ধরো তোমার শরীরে রক্ত থাকার কথা 5 লিটার, এখন তুমি কোনো কারণ ছাড়াই ধরো 500 ml স্যালাইন খাইছো, কোনো কারণ ছাড়া, তোমার হালকা একটু গরম লাগছে তুমি খেয়ে ফেলছো, তাহলে এখন তোমার শরীরে ব্লাড ভলিউম হয়ে গেছে কত? 5,500, মানে 5,500 ml, ঠিক আছে, মানে 5.5 লিটার। এখন তোমার হার্টের কাজ ছিল মাত্র 5 লিটার ব্লাড পাম্প করা, এখন তোমার হার্ট কি করতেছে? 5.5 লিটার ব্লাড পাম্প করতেছে, ঠিক আছে? তাহলে তোমার হার্টের কাজ বেড়ে গেছে না? তোমার হার্টের কাজ কিন্তু অনেক বেড়ে গেছে। তাহলে তোমার হার্ট কি করবে? জোরে জোরে পাম্প করবে, ঠিক আছে, জোরে জোরে পাম্প করবে, নর্মাল যেভাবে পাম্প করতে এর থেকে জোরে পাম্প করবে। এখন একটু পরে তো তোমার এই যে তুমি এক্সট্রা যে পানিটা খাইছো এটা তো মূত্রের মধ্যে বের হয়ে যাবে, ঠিক আছে, তখন কিন্তু হার্ট আবার আগের মতো আস্তে পাম্প করবে। আবার এখন ধরো তুমি রেগুলার স্যালাইন খাও, রেগুলার স্যালাইন খেলে কি হবে? কয়েকদিন পর পরই হার্ট দেখবে যে আরো অনেক জোরে জোরে পাম্প করা লাগতেছে, তখন হার্টের এই জোরে পাম্প করাটা পার্মানেন্ট হয়ে যাবে, বুঝছো? তখন হার্ট অলওয়েজ জোরে পাম্প করবে, তোমার শরীরে কম ব্লাড থাকুক আর বেশি ব্লাড থাকুক অলওয়েজ জোরে পাম্প করা শুরু করবে, বুঝছো? এবং এইটা থেকেই তোমার মেইনলি বিভিন্ন ধরনের হার্টের সমস্যা হইতে পারে, হার্ট অ্যাটাক হইতে পারে, হার্ট ফেইলিয়ার হইতে পারে, করোনারি আর্টারি ডিজিজ হইতে পারে, আরো অনেক ধরনের সমস্যা হতে পারে, ঠিক আছে? তাহলে তোমরা এই জিনিসটা নিজেরাও যেরকম মেনে চলবা, তোমাদের বাসায় যারা বড়রা আছে তাদেরও কিন্তু তোমাদের এই জিনিসগুলো শিখাইতে হবে। বড়রা কিন্তু অনেক কিছু জানে না, ঠিক আছে, তাদের কিন্তু এই জিনিসগুলো তোমরা বলবা বাসায়, ঠিক আছে? নাহলে আর আমাদের পড়াশোনা করে লাভ হইলো কি? আমরা যদি এগুলো আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনকে যদি সচেতন না করতে পারি তাহলে তখন লাভ হইলো না, ঠিক আছে? বাসায় এগুলো বলবা। ওকে, এই হচ্ছে কথা। মালপিজিয়ান অঙ্ক কি? জি, বুঝি নাই, বলো। মালপিজিয়ান অঙ্ক কথা তোমার ভালো বোঝা যাচ্ছে না, তুমি একটু লিখে দাও, মানে চ্যাট বক্সে লিখে দাও, তোমার কথাগুলো কেটে কেটে আসে। ওকে, ঠিক আছে, এই চ্যাপ্টার আমাদের শেষ, ছোট্ট একটা চ্যাপ্টার ছিল, ঠিক আছে? যা যা বলছি এগুলো পড়বা আর কিছু না, এছাড়া বেসিকের জন্য এক্সট্রা কথাবার্তা বলছি, এগুলো একটু মাথায় রাখবা, শেষ। এখন আমরা এমন একটা চ্যাপ্টার পড়বো যেটা আসলে অনেক অনেক কিছু মুখস্থ করা লাগে, বুঝছো? এখন এই চ্যাপ্টারটা যেমন তোমাদের এসএসসির যুদ্ধে যেমন আছে না, এসএসসিতে তেমন করে এইচএসসিতেও আছে, এবং এইচএসসিতেও অলমোস্ট সেম, খালি কিছু জিনিস এক্সট্রা আছে, বুঝছো? আবার আমরা এইগুলা মেডিকেলের ফার্স্ট ইয়ারে এই চ্যাপ্টার সম্পর্কে পড়ছি, ঠিক আছে? ফার্স্ট ইয়ারে আমরা অ্যানাটমি আমাদের একটা সাবজেক্ট থাকে, এখন আমি থার্ড ইয়ারে, ওই সময় আমরা এই এই জিনিস পড়তাম, তখন আমাদের একটা হিউম্যান একটা স্কেলিটন আমাদের কিনতে হয়, বুঝছো? 2 মিনিট ব্রেক লাগবে নাকি? আচ্ছা 2 মিনিট ব্রেক নাও, একটু পরে পড়াচ্ছি আবার, পানি টানি খেয়ে আসো। আরাফাত বলছে মালপিজিয়ান অঙ্গ কি? মালপিজিয়ান অঙ্গ হচ্ছে আর্থ্রোপোডা, চিনো তোমরা? তোমরা ক্লাস 8-এ পড়ছিলা, মনে আছে? ক্লাস 8-এ তোমরা শ্রেণীবিন্যাস পড়ছিলা, ওই শ্রেণীবিন্যাসের মধ্যে পড়ছিলা তোমরা পরিফেরা, নিডারিয়া, নেমাটোডা, আর্থ্রোপোডা, এগুলো পড়ছিলা, তোমাদের কি মনে আছে কারো? এই এইটার মধ্যে আর্থ্রোপোডা যে আছে না, আর্থ্রোপোডা বলতে বোঝা হচ্ছে বিভিন্ন পোকামাকড়, ঘাস ফড়িং, মাকড়সা,
এই পোকামাকড়ের যে কিডনির বদলে ওদের ওইখানে থাকে মালপিজিয়ান অঙ্গ, বুঝছো? পোকামাকড়ের কিডনি থাকে না, ওদের ওইখানে থাকে মালপিজিয়ান অঙ্গ। এই মালপিজিয়ান অঙ্গ দিয়ে ওরা রেচনের কাজটা করে, বুঝছো? হ্যাঁ, তেলাপোকা। ওকে, আমরা শুরু করি, আসো। 20 বেজে গেছে। এটা পড়াইতে আমাদের টাইম লাগবে না, দ্রুত শেষ করে দিব। দেখো দেখো, এটা আমি বলছিলাম কি তোমাদের প্রথমে ক্লাসের শুরুতে বলে নিছি, এটা হচ্ছে মাসকুলো স্কেলিটাল সিস্টেম। তাহলে দুইটা জিনিস নিয়ে কথা বলবো, মাসেল, স্কেলেটন। মাসেল মানে পেশি, স্কেলেটন মানে অস্থি। অস্থির সাথে আর কি আছে? তরুণ অস্থি। তাহলে এইটা নিয়ে কথা বলবো, শেষ। আমাদের এইগুলো অনেক বিস্তারিত পড়া লাগে, বুঝছো? আমরা কি করি, একটা হিউম্যান কঙ্কাল কিনি, একটা মানুষের আসল একটা কঙ্কাল আমরা কিনি মেডিকেলে ফার্স্ট ইয়ারে। তোমরা যখন পড়বো তোমাদেরও কেনা লাগবে। একটা আসল আসল মানুষের কঙ্কাল কিনতে হয়, বুঝছো? এটার দাম আছে, অনেক টাকা দাম কিন্তু একটা আসল মানুষের কঙ্কালে। সো যদি আবার পরে বিক্রি করে দেই, আমরা ফার্স্ট ইয়ার যখন শেষ হয়ে যায় তখন এটা বিক্রি করে দিই। আচ্ছা, সো আমরা ওইটা থেকে পড়ি, প্রত্যেকটা হাড্ডি দেখে 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 পড়ি। তোমাদের কি করা লাগবে? নাম মুখস্থ করা লাগবে, কোনটা কতগুলা থাকে এটা জানা লাগবে, ঠিক আছে? মানুষের শরীরে অস্থি থাকে হচ্ছে 300টা। কখন 300টা থাকে? যখন আমরা বাচ্চা থাকি, ঠিক আছে? তাহলে বেবিতে অস্থি কয়টা থাকে? বেবিতে থাকে 300টা। এরপর যখন আমরা বড় হয়ে যাই তখন এটা কমে 206টা হয়ে যায়, ঠিক আছে? এটা জানবা। আচ্ছা, এরপর তোমার খুব ভালো করে মুখস্থ করতেই হবে অস্থিগুলার নাম, ঠিক আছে? এত স্কেলিটন পায় কোথা থেকে? 1 নম্বরে হচ্ছে পাওয়া যায়, অনেকে আছে যারা নিজের অস্থিটা দান করে যায়। চিকিৎসা বিজ্ঞানের কল্যাণের জন্য, আমরা মেডিকেলের ছাত্র যাতে পড়তে পারি এজন্য অনেকে দেহ দান করে যায় মরণোত্তর, তাদের কাছ থেকে আমরা পাই, ঠিক আছে? আর 2 নম্বর হচ্ছে অনেক বেওয়ারিশ লাশ আছে, যে লাশের কোনো পরিচয় পাওয়া যায় না। এই বেওয়ারিশ লাশগুলা থেকে আমরা বিভিন্ন অর্গান, ধরো হার্ট টার্ট, এগুলো খুলে রাখি আমাদের পড়ার জন্য। আর অনেক সময় আমরা ওদের হাড্ডিগুলো খুলে রাখি আমাদের পড়াশোনার জন্য, বুঝছো? এগুলো আমাদের স্বার্থে না, বরং মানবতার স্বার্থে রাখতে হয়। কারণ আমরা না শিখলে মানুষের জন্য চিকিৎসা কে করবে? যে মরে গেছে সে তো মরে গেছে, কিন্তু যারা জীবিত আছে তাদের সুস্থ কে রাখবে বলো? এই জন্য রাখতে হয়, বুঝছো? আর 3 নাম্বার কিন্তু দুঃখজনক হচ্ছে, অনেক সময় কবর থেকে লাশ চুরি করে অনেক খারাপ লোকজন। চুরি করে এটা থেকে ওই হাড্ডিগুলো বের করে এগুলা বিক্রি করে ব্ল্যাক মার্কেটে, বুঝছো? এইসব জায়গা থেকে এত স্কেলেটন পাওয়া যায়। অনেক সময় শুনবা যে লাশ চুরি হয়, ওরা এই জন্যই চুরি করে, এই হাড্ডিটা বের করে এক একটা হাড্ডির সেট 40,000 টাকায় বিক্রি করা যায়। এই 40,000 টাকার জন্য ওরা এরকম করে, বুঝছো? আচ্ছা আচ্ছা, দেখো তোমার কি কি বলছি মুখস্থ করা লাগবে, ঠিক আছে? মাথার অস্থি 3টা, করটিকা, মেক্সিলা, মেন্ডিবল। বুকের একদম সামনের অস্থিটা স্টারনাম। তারপর আমাদের যেগুলা হচ্ছে রিব গুলাকে বলি পরশুকা, ঠিক আছে? পিছনে যে ভার্টিব্রা গুলো আছে এগুলোকে বলি কশেরুকা, ঠিক আছে? তারপর পিউবিস, স্যাক্রাম, কক্সিক্স, ইলিয়াম, এগুলো জানা লাগবে। হাতের মধ্যে 3টা বড় অস্থি আছে। হাতের যে শোল্ডারের অস্থিটা হচ্ছে হিউমেরাস, এরপর রেডিয়াস আর আলনা, ঠিক আছে? ভিতরেরটা আলনা কারণ, এবং বাইরেরটা রেডিয়াস। এরপর হাত দিয়ে যেহেতু আমরা কাপ আমরা হাত দিয়ে ধরি না, সো হাতের অস্থিগুলোর নাম হচ্ছে কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেলস। আর পায়ের গুলোর নাম হচ্ছে টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেলস, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে একটা ছোট্ট অস্থি থাকে, এটার নাম হচ্ছে প্যাটেলা। আমার একটা ফ্রেন্ড ছিল মাহিম, ওকে আমরা ডাকতাম প্যাটেলা, কারণ ও ছিল ছোট্ট, বুঝছো? আচ্ছা, এরপর পায়ের 3টা বড় অস্থি আছে, এইটা হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় হাড্ডি, এটার নাম হচ্ছে ফিমার, ঠিক আছে? ফিমার। ফিমারের পর 2টা আছে এখানে, টিবিয়া, ফিবুলা, ঠিক আছে? এ তোমরা মোটামুটি এখানে এইগুলা জানলেই চলবে। আচ্ছা, বহিঃকঙ্কাল কি কি আছে আমাদের শরীরে? নখ, চুল, লোম। অন্তঃকঙ্কাল হচ্ছে আমাদের অস্থি এবং তরুণ অস্থি, এটা জানবা। অস্থির কাজ কি কি অত জানা লাগবে না, কি কি লবণ সংগ্রহ করে এটা জানলেই চলবে। অস্থি একটা যোজক কলা, কানেকটিভ টিস্যু, ঠিক আছে? আরো একটা কানেকটিভ টিস্যুর উদাহরণ কি? ব্লাডও একটা কানেকটিভ টিস্যু। আরো একটা কানেকটিভ টিস্যুর উদাহরণ কি? কার্টিলেজ বা তরুণ অস্থিও একটা কানেকটিভ টিস্যু, ঠিক আছে? আচ্ছা, তারপর এইগুলো জানা লাগবে। অস্থির মধ্যে কত ভাগ পানি থাকে এটা তো লেখো নাই, এটা লিখছো নাকি জাবের? অস্থির মধ্যে কতটুকু পানি থাকে লিখছিলা? ওকে, গুড।
এরপর হচ্ছে অস্থির মধ্যে কত পার্সেন্ট জৈব কত পার্সেন্ট অজৈব পদার্থ থাকে এটা লাগবে। অস্থি বৃদ্ধির জন্য কোন ভিটামিন লাগে এটা লাগবে, ঠিক আছে। এরপর তরুণাস্থির মধ্যে দুইটা কোষ থাকে, কন্ডিওব্লাস্ট কন্ডিওসাইট। আমি বলি অস্থির মধ্যে দুইটা কোষ থাকে, অস্থির মধ্যে দুইটা কোষ থাকে, দুইটা না মেনলি চারটা থাকে, তোমাদের বইয়ের জন্য দুইটা জানলেই চলবে। অস্টিওব্লাস্ট অস্টিওসাইট। এখন শিখাচ্ছি, সবসময় মনে রাখবা যে কোথাও যদি দেখো ব্লাস্ট শব্দটা আছে, কোথাও যদি দেখো ব্লাস্ট শব্দটা আছে তাহলে বুঝবা এটা একটা ছোট বাচ্চা সেল, ইমমেচিউর সেল, ইমমেচিউর সেল। কোথাও যদি সাইট শব্দটা দেখো এখন থেকে বায়োলজিতে তাহলে বুঝবা ও একটা মুরব্বী মানুষ, ম্যাচিউর সেল, ঠিক আছে। তাহলে অস্থির মধ্যে যে সেলগুলো আছে এগুলোর মধ্যে যেগুলা বাচ্চা এগুলাকে বলবো অস্টিওব্লাস্ট, যেগুলো বড় এগুলাকে বলবো অস্টিওসাইট, ঠিক আছে। আবার তরুণাস্থির মধ্যে ওই যে একটু আগে তোমাকে বলছিলাম হেপাটিক, ক্যারোটিড, রেনাল, এরকম অস্থি সংক্রান্ত যে কোনো কিছুর সামনে অস্টিও শব্দটা থাকে, বুঝছো। এবং তরুণাস্থি সংক্রান্ত যে কোনো শব্দের সামনে কন্ডিও শব্দটা থাকে, ঠিক আছে। তাহলে তরুণাস্থির মধ্যে যারা বাচ্চা সেল এদের আমরা কি বলবো, কন্ডিওব্লাস্ট। তরুণাস্থির মধ্যে যেগুলো বড় সেল এগুলোকে আমরা কি বলবো, কন্ডিওসাইট। ইজি, ঠিক আছে, একদম ইজি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের জয়েন্ট জানা লাগবে। জয়েন্টের মধ্যে সাইনোভিয়াল জয়েন্টে কি কি থাকে এটা জানবো। পেরি মানে আমি বলছিলাম, পেরি মানে চারপাশ, পেরি মানে চারপাশ, মনে আছে বলছিলাম পেরি মানে চারপাশ, কোথায় বলছিলাম বলতো, যখন তোমাদের হার্ট পড়াচ্ছিলাম তখন আমি বলছিলাম না যে হার্টের চারপাশে যে কাভারিং থাকে সেটাকে আমরা বলি পেরি, বলো কি বলছিলাম, এটার নাম কি ছিল, বলো বলো। পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম, গুড। কার্ডিয়াম। হার্টের চারপাশে যে কাভারিং থাকে সেটাকে বলি পেরিকার্ডিয়াম। তাহলে অস্টিওর চারপাশে যে কাভারিং থাকবে সেটাকে আমরা কি বলবো, পেরিওস্টিয়াম। ইজি, ঠিক আছে, একদম ইজি। তুমি যদি বায়োলজিতে শব্দগুলোর মানে একবার বুঝে ফেলো তাইলে ভাই বায়োলজি তোমার কাছে কোনো ব্যাপারই না। পেরিওস্টোসিস। তুমি পেরিওস্টিয়াম শব্দ যদি তুমি ধরো জীবনে কোনোদিন পেরিওস্টিয়াম শব্দ সম্পর্কে পড়ো নাই, কিন্তু তুমি বায়োলজি শব্দ অর্থ জানো, তাহলে তুমি যখন পেরি শব্দ দেখবা তখন তুমি বুঝে যাবা যে এটা নিশ্চয়ই কোনো কিছুর চারপাশের কাভারিং, ঠিক আছে। কোনো কিছুর চারপাশের কাভারিং, কোন জিনিসের চারপাশের কাভারিং, অস্টিয়াম। তুমি তো জানো অস্টিও শব্দটা কোনো কিছুর পাশে থাকা মানেই সেটা হচ্ছে অস্থি, তাহলে তুমি বুঝে যাবা এটা হচ্ছে অস্থির চারপাশের কভারিং, ঠিক আছে। তুমি জীবনে কোনোদিন যদি পেরিওস্টিয়াম শব্দ নাও শুনো তাও তুমি এটা শব্দ অর্থ থেকে বুঝে যাবে এটা কি, ঠিক আছে। আচ্ছা, তারপর এখান থেকে উদাহরণগুলো পড়তে হবে। নিশ্চল অস্থি কোনটা কোনটা আছে, করটিকার অস্থি সন্ধি, ঈষৎ সচল কোনগুলো আছে, পূর্ণ সচল কোনগুলো আছে, পূর্ণ সচল কোনগুলো আছে, বল ও কোটর সন্ধি কোনটা, বল ও কোটর সন্ধির উদাহরণ হচ্ছে আমাদের কাঁধ, আমাদের উরু সন্ধি। কবজা সন্ধি কোনটা আছে, হাতের কনুই, জানু, আঙ্গুলগুলোর মধ্যে সন্ধি। এই প্রত্যেকটা উদাহরণ জানা লাগবে, ঠিক আছে, একদম মাস্ট এগুলা। বল অ্যান্ড সকেট জয়েন্ট, হিঞ্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, এগুলোর উদাহরণ। এরপর পেশি, আমি বলছিলাম দুইটা কথা বলবো, অস্থি নিয়ে কথা বলবো, পেশি নিয়ে কথা বলবো, ঠিক আছে। আচ্ছা, পেশির মধ্যে, আচ্ছা টেন্ডন আর লিগামেন্টের পার্থক্য জানো, টেন্ডন আর লিগামেন্ট মানে কি, টেন্ডন লিগামেন্ট এই দুইটার পার্থক্য জানা লাগবে। লিগামেন্ট মানে হচ্ছে অস্থি প্লাস অস্থি, ঠিক আছে, অস্থি প্লাস অস্থি। আর টেন্ডন মানে হচ্ছে পেশি প্লাস অস্থি। টেন্ডন মানে হচ্ছে পেশি প্লাস অস্থি, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক পার্থক্য, এটা তোমার প্রথমে জানা লাগবে যে টেন্ডন মানে হচ্ছে অস্থির সাথে পেশির সংযোগ, লিগামেন্ট মানে হচ্ছে অস্থির সাথে অস্থির সংযোগ। এরপরে এর মধ্যে আরো অনেকগুলো পার্থক্য আছে, ঠিক আছে। কোনটা শ্বেততন্তু বেশি থাকে, কোনটা পিত্ততন্তু বেশি থাকে, কোনটা বেশি শক্ত, কোনটা বেশি নরম, এগুলো একটু জানবা। কোনটা ছিঁড়ে গেলে আর কখনো লাগানো যায় না বলতো, লিগামেন্ট ছিঁড়ে গেলে বেশি সমস্যা নাকি টেন্ডন ছিঁড়ে গেলে বেশি সমস্যা, টেন্ডন ছিঁড়ে গেলে। টেন্ডন ছিঁড়ে গেলে, ঠিক আছে। তোমরা ওই যে কুরবানির সময় যারা এই খাসি গরু এগুলো কাটছো তোমরা দেখবা যে ওই যে হাড্ডির সাথে লাগানো একদম সাদা দড়ির মতো শক্ত একটা থাকে মাংসর প্রান্তে, ওই জিনিসটা হচ্ছে টেন্ডন, বুঝছো। আর যেটা লিগামেন্ট ওইটা নরম, ওইটা অনেক সময় দেখবা খেলোয়াড়দের লিগামেন্টে ফ্র্যাকচার হয়, দেখবা নেইমারের বারবার কয়দিন পর পর লিগামেন্টে ব্যথা পায় না নেইমার, আবার ঠিক হয়ে যায়, বুঝছো। এই দেখো
লিগামেন্টের মধ্যে পিত্ততন্তু বেশি থাকে আর টেন্ডনের মধ্যে শ্বেততন্তু বেশি থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপর অস্থি সংক্রান্ত রোগ দেখো, অস্টিওপোরোসিস। অস্টিও মানে অস্থির রোগ, পোরোসিস মানে হচ্ছে পোর তৈরি হওয়া, পোর মানে হচ্ছে গর্ত, ঠিক আছে? তার মানে অস্থি ক্ষয় হওয়া। অস্থি কেন ক্ষয় হবে? যদি আমার ক্যালসিয়াম না থাকে শরীরে, ঠিক আছে? তাহলে ক্যালসিয়ামের অভাবে অস্টিওপোরোসিস হয়। ক্যালসিয়াম কখন থাকবে না? যখন ভিটামিন ডি আমার শরীরে অভাব হবে, ঠিক আছে? ভিটামিন ডি। আচ্ছা, এটা একটা হয় হচ্ছে স্টেরয়েড যুক্ত খাবার খাইলে, ঠিক আছে, বা স্টেরয়েড ওষুধ সেবন করলে। অনেকে বডি বিল্ডিং এর জন্য, আমি আর্জেন্টিনা সাপোর্টার, দেখো স্টেরয়েড যুক্ত খাবার খাইলে, সরি স্টেরয়েড ওষুধ যারা অনেকে নেয় বডি বিল্ডিং এর জন্য, এদের শেষ বয়সে যে এরকম হয়, অস্টিওপোরোসিস হয়। আর একটা হচ্ছে আমাদের মায়েদের যখন বয়স হয়ে যায় তখন আমাদের মায়েদের মেনোপজ হয়ে যায়, বুঝছো? মেনোপজ হয়ে গেলে কি হয়, এইটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। সো যখনই আমাদের সবার মায়েরই তো বয়স বেড়ে যাচ্ছে এখন, তাই না? তাহলে যখনই তাদের বয়স বেড়ে যাবে তখন আমাদের খেয়াল রাখতে হবে যে তারা যেন ভালো খাবারটা খায়, ঠিক আছে? তারা যেন ডিম খায়, তারা যেন দুধ খায়। এই খেয়ালটা কিন্তু আমাদের রাখতে হবে, বুঝছো? কারণ আমরা যখন ছোট ছিলাম, আমরা যেন ডিম খাই, আমরা যেন দুধ খাই, এই খেয়ালগুলো আমাদের মায়েরা রাখতো না। তাহলে এখন আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের মায়েরা যেন ডিম দুধ এগুলা খায়, বুঝছো? যদি তারা না খায় তাহলে কি হবে, তাদের কিন্তু অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। দেখবা যে অনেকে বলতেছে, আমার মানে মায়েরা, নানিরা অনেক সময় বলে, আমার নানি বলে কোমরে ব্যথা, ঠিক আছে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। কেন হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা? কারণ অস্টিওপোরোসিস হয়েছে, তার হাড় ক্ষয় হয়ে গেছে, বুঝছো? সো এটা জানবা, অস্টিওপোরোসিস কেন হয়, ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয়। পরীক্ষার জন্য এটুকু জানবা। আচ্ছা আচ্ছা, এটা জানবা প্রত্যেকদিন, মানে এটা চিকিৎসা কি, এটা হচ্ছে ট্রিটমেন্ট, এটা হচ্ছে ট্রিটমেন্ট। কারো যদি অস্টিওপোরোসিস হয় তাহলে তাকে এই ট্রিটমেন্ট আমরা দেই, কিন্তু তোমরা নিজেরা দিতে যাবা না। কারো যদি দেখো যে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তাকে তুমি 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম সাজেস্ট করে দিও না। তাকে ডাক্তার দেখাইতে হবে আগে, ভালো করে টেস্ট করতে হবে, তারপরে সাজেশন দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে রিউমেটেড আর্থাইটিস। এটা খুব গুরুত্বপূর্ণ একটা রোগ। এটা হচ্ছে বাংলাদেশে অনেক মানুষের রিউমেটেড আর্থাইটিস আছে, বুঝছো? আমি বলছিলাম যে আইটিস শব্দের অর্থ হচ্ছে ব্যথা, মনে আছে? আইটিস মানে হচ্ছে ব্যথা, এই কথা বলছিলাম তোমাদের। যেখানেই তুমি আইটিস দেখবা সেখানেই তুমি বুঝবা যে এখানে কোনো একটা ব্যথা আছে। আর্থ মানে হচ্ছে জয়েন্ট, আর্থ মানে হচ্ছে জয়েন্ট। তার মানে আর্থাইটিস মানে কি, জয়েন্টে জয়েন্টে, বুঝছো? আর্থাইটিস মানে হচ্ছে জয়েন্টে জয়েন্টে ব্যথা। দেখবো যে অনেকে ওই যে মালিশ বিক্রেতারা বলতেছে যে জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা, অমুক মালিশ লাগাইলে সব ঠিক হয়ে যাবে, এরকম বলতেছে, বুঝছো? তাহলে এই জয়েন্টে ব্যথা হচ্ছে মেইনলি রিউমেটেড আর্থাইটিস। সো রিউমেটেড আর্থাইটিসে আর রিউমেটেড ফিভার কিন্তু দুইটা আলাদা রোগ। রিউমেটেড ফিভার কোন জীবাণুর কারণে হয় আমাকে একজন বলো, যদি বলতে পারো অনেক খুশি হবে। বলো, কোন জীবাণুর কারণে রিউমেটেড ফিভার হয়? তোমাদের বইতেই আছে, তোমাদের বইতেই আছে, চ্যাপ্টার 6 এ আছে। বলো, স্ট্রেপ্টোকক্কাস। ভাই ভুলে গেছি নামটা, পড়ছে। হ্যাঁ, স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস জীবাণুর কারণে রিউমেটেড ফিভার হয়, বুঝছো? কিন্তু রিউমেটেড আর্থাইটিস বা গেটে বাত কি কোনো জীবাণুর কারণে হয় না? এটা কিন্তু জীবাণুর কারণে হয় না, বুঝছো? এটার দেখবা যে অনেকে গেটে বাতের জন্য গ্রামে গেলে, তোমরা কেউ গ্রামে থাকলে দেখে থাকবা যে হাতে পায়ে এক ধরনের কালো কালো চুড়ি পরে, ছেলেরা মেয়েরা সবাই হাতে পায়ে এক ধরনের কালো রঙের চুড়ি পরে বলে যে এটা নাকি গেটে বাত কমে যাবে। এগুলো দেখলে মনে হয় যে এই দেশে ডাক্তারি না পড়ে কিছু একটা করি আর কি, সুইসাইড টুইসাইড করি। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটার লক্ষণ কি কি? এটার লক্ষণ হচ্ছে গিটে গিটে ব্যথা হবে, অস্থি সন্ধিগুলো শক্ত হয়ে যাবে, ঠিকভাবে নাড়াইতে পারবে না, ঠিক আছে, গিট ফুলে যাবে। এই হচ্ছে কাহিনী, শেষ, আর কোনো কথা নাই। এইটুকুই কথা, এইটুকু যদি পড়তে পারো এই দুইটা চ্যাপ্টার খুব ভালোভাবে শেষ হয়ে যাবে তোমার। আর কিছু পড়া লাগবে না। যা যা বলছি খালি একটু মাথায় রাখবা, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে হইতো কি জানো, বেশিরভাগ ক্ষেত্রে আমার জীবনে অনেকবার এরকম হয়েছে যে আমি যা যা পড়ে গেছি, অনেক জীবনের পরীক্ষায় দেখছি এই জিনিসগুলো আসে নাই। আমি অন্য একটা পরীক্ষার জন্য বা জীবনে অন্য যে কোনো জিনিসের জন্য যে জিনিসটা শিখছিলাম, এটা আমার জীবনে অন্য একটা জায়গায় কাজে লেগে গেছে, বুঝছো? তো তুমি যখনই কোনো কিছু একটা শেখার সুযোগ পাবা, এটা ভালোভাবে শিখবা। জীবনে কোথায় না কোথায় এটা তোমার কাজে লেগে যাবে, তুমি নিজেও বুঝবা না, ঠিক আছে? তাহলে যে কথাগুলো বলছি এগুলো সব কিন্তু ইম্পর্টেন্ট কথা। গল্পের মাধ্যমে বললেও খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি, এগুলো মাথায় রাখার চেষ্টা করবা, ঠিক আছে?
ওকে, তাহলে তোমরা লিভ নিতে পারো সবাই। এই দুইটা চ্যাপ্টারই এই উইকলিতে বায়োলজি থেকে থাকবে। রিউমেটিক ফিভারের জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিই, বুঝছো? অ্যামক্সিসিলিন, তারপর আরো কিছু অ্যান্টিবায়োটিক আছে, এইসব অ্যান্টিবায়োটিক দিই, তাহলে ঠিক হয়ে যায়। এটা যেহেতু একটা ব্যাকটেরিয়া জনিত রোগ, ওইটা অ্যান্টিবায়োটিক দিলে ঠিক হয়ে যায়। পেনিসিলিন দেই আমরা, ঠিক বলছো প্রণয়, খুব ভালো বলছো, পেনিসিলিন দেই। পেনিসিলিন হচ্ছে ফার্স্ট জেনারেশন অ্যান্টিবায়োটিক, বুঝছো? এটার অনেকগুলো সাইড ইফেক্ট আছে। এখন আমরা চিকিৎসা বিজ্ঞান আরো আগায় গেছে না, আরো অনেক ভালো ভালো অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছে, ওগুলো আমরা দিই। বলো পেনিসিলিন কে আবিষ্কার করছে, এটা বলে যাও, লিভ নেওয়ার আগে এটা বলে যাও।